হোক একটা ইনকাম যখন চলে আসবে তখন আমাদের মোটিভেশনটাও ধরে রাখা যাবে। সো যাই হোক, এই হচ্ছে মেইন কথা। সো ফার্স্টে আমরা যে কোনো বিজনেস, এটা কিন্তু শুধুমাত্র আপনি এসইও এর কাজ করলে তো সেই ক্লায়েন্ট যে ফেসবুক অ্যাডভার্টাইজ করে না, বিষয়টা এরকমের না। তারপরে হচ্ছে সে যে গুগল অ্যাডস দেওয়ায় না, বিষয়টা এরকমের না। সো পেইড মার্কেটিং যারাই বিজনেস করে প্রত্যেকেরই কিন্তু পেইড মার্কেটিং হয়। বেসিক্যালি ভাবে আগে লোকালি ভাবে ছিল না, এখন লোকালিও করে। যার কারণে হচ্ছে আপনাকে এই জিনিসটা জানাটা দরকার। ঠিক আছে, জানাটা দরকার। আপনারা হয়তো বা ইউটিউবে দেখেন অনেক সময় যে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য আপনার গুগল অ্যাডওয়ার্ড থেকে কিভাবে $5 দিয়ে 5,000 10,000 ট্রাফিক আনে। সো বর্তমান পেইডে আপনাকে যেতেই হবে। ঠিক আছে, অর্গানিকে দেখা যায় যে আপনি 1 মাস বসে কষ্ট করে যেই পরিশ্রম করে যেই স্ট্রাগল করে 5,000 টাকা বা 10,000 টাকা প্রফিট করছেন, হয়তোবা ওইখানে যদি আপনি 5 থেকে 10,000 টাকা ইনভেস্ট করতেন, হয়তোবা তার 10x রেভিনিউটা আপনার সেম টাইমে চলে আসতো। তবে এক্সপেকটেশন এমন রাখবেন না যে আপনার 1 টাকা খরচ করে 100 টাকা ইনকাম হবে, বিষয়টা কিন্তু এরকমের না। তবে আরওআই একটা শব্দ আছে বা আরওআই একটা জিনিস আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এইটার হচ্ছে 3%টাই হলে মোটামুটিভাবে একটা বেস্টের আওতায় চলে যায়। তবে এভারেজ 5% হলে বেটার। কিন্তু 5%, 7% বা 6%-এর একটা ধারাবাহিকতাভাবে আনতে হয়। আমার এই কথাগুলো সবাই বুঝতেছেন কি বুঝতেছেন না জানি না, তবে এখন থেকে সবকিছুই বুঝবেন। সো দেখেন, সবার একটা বিজনেস ম্যানেজার আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। আমি একটু প্রবলেমের কথাটা আগে বলে রাখি। সো বর্তমানে ফেসবুকে একটা মেজর প্রবলেম, এটা কিন্তু আমার একটা ওল্ড অ্যাড অ্যাকাউন্ট। ধরেন আমরা প্রত্যেকে এরকমের করে এক একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের এখন মেইন সমস্যাটা হয়ে দাঁড়ায় কি, সো আমরা যখন কোনো কিছু নিয়ে অ্যাডভার্টাইজ করি, কারণ বর্তমানে অ্যাডভার্টাইজিং কস্ট এত পরিমাণ বাড়ছে ফেসবুকে, যার কারণে ফেসবুক মানে কখনো রিজন, হয়তোবা জানি না যে ওরা কি রিজন পায়, বাট দেখতেছি যে প্রোডাক্ট বৈধ, কন্টেন্টের ভিতরে কোনো ধরনের ওদের রুলস ভায়োলেশন মূলক কোনো কন্টেন্ট নাই। যেমন আমি যদি সহজ করে বলি, ফেসবুকে আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট দিচ্ছেন যে কন্টেন্টটা অন্য একটা কোম্পানিকে হেয় প্রতিপন্ন করা বোঝাচ্ছে, সেই কন্টেন্ট ওরা রিজেক্ট করে দেয়, ব্যাড অ্যাকাউন্ট রিজেক্ট করে দেয়। বা আপনি একটা প্রোডাক্টের এমন একটা গুণাগুণের কথা বলছেন যেই গুণাগুণটা আসলে আনএক্সপেক্টেড। ধরেন আপনি একটা ফর্সা ক্রিম আপনি হঠাৎ করে বললেন 24 দিনের ভিতরে বা 7 দিনের ভিতরে এটা কালো মানুষকে ফর্সা করবে। সো এই টাইপের কন্টেন্টগুলো থাকলেও কি হয়, আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাডস থেকে রিজেক্ট করে দেয়। সো বর্তমানে এমন একটা পজিশন যে আপনার সব কিছু মানে কোনো কিছুই ভায়োলেট হচ্ছে না, মানে আপনার জানা মতে। তারপরেও অ্যাড অ্যাকাউন্টগুলো মানে পার্সোনাল যে অ্যাড অ্যাকাউন্টগুলো, ম্যাক্সিমাম অ্যাড অ্যাকাউন্টগুলো মানে যারা হচ্ছে একটু লিমিটেশন বাড়াই মানে লং টাইমের জন্য করে, সো তাদের অ্যাড অ্যাকাউন্টগুলো ডিজেবল করে দেয়। সো এটা নিয়ে কিন্তু ওয়ারিড হওয়ার কিছু নাই। সো এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নাই, এর অল্টারনেটিভ ওয়েও আছে। সো আগে দুশ্চিন্তা করার ছিল, ঠিক আছে, কিন্তু এখন মেয়েটা এই দুশ্চিন্তাটা দূর করে দিছে, তারা নিজেরাই হচ্ছে একটা আপনার কি বলে যে বিজনেস লঞ্চ করে অ্যাড অ্যাকাউন্টের একটা অল্টারনেটিভ ওয়ে তারা বের করে দিছে। সো তাদের মাধ্যমে হচ্ছে এই জিনিসগুলো করা যায় এবং সেখানে আপনার হচ্ছে হলো আনলিমিটেড লিমিটেশন করা যায়। সো এই জিনিসগুলো যদিও আমাদের এখন অতটা চিন্তার না। সো যাই হোক, এটা হচ্ছে আমরা একটু পরে দেখব। সর্বপ্রথম হচ্ছে আমি একদম শুরু থেকে শুরু করতেছি। সো ফেসবুকে আমাদের যদি ফেসবুকের থ্রু দিয়ে কখনোই অ্যাডস রান করতে হয়, সো আমাদের একটা ফেসবুক প্রোফাইল বাধ্যতামূলক থাকা লাগবে, যেটা আমাদের সবার আছে। একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকা লাগবে, একটা অ্যাড অ্যাকাউন্ট থাকা লাগবে, এবং কয়েকটা অবজেক্টিভ আছে যে অবজেক্টিভ পর্যন্ত আমাদের মানে ওয়েবসাইট সব ক্যাম্পেইনের জন্য বাধ্যতামূলক না, কিছু কিছু ক্যাম্পেইনের জন্য, যেমন সেলস ক্যাম্পেইনের জন্য বাধ্যতামূলক ওয়েবসাইট এবং পিক্সেল সেটআপ, এই দুইটা জিনিস বাধ্যতামূলক। সো আমরা যেহেতু এখানে হচ্ছে বিজনেস করতে আসছি, এবং স্টার্টআপ বলেন যাই কিছু বলেন, এই কথাগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। এই কথাগুলো যদিও আপনারা ধারাবাহিকভাবে হয়তোবা অনেক সময় আপনারা জানেন ইউটিউবে পাবেন, বাট হচ্ছে ধারাবাহিকতাটা পাবেন না। সো আমি আপনাদেরকে পুরো এক্সপ্লেইন করব। তো যাই হোক, আমি কাজ করি, কথা বেশি বলবো না আর। business.facebook.com এ গিয়ে আমরা কি করতে পারি, আমরা কিন্তু অটোমেটিকলি ভাবে ইন্টারফেস করে যাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে তাদের ড্যাশবোর্ডটা এইভাবে চলে আসবে। যেহেতু আমার একটা ইউআরএল সেট করা, তাই অটোমেশনটা চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা দেখেন অ্যাডস ম্যানেজার একটা অপশন আছে, এখানে যেতে পারি। আবার অল টুলসে গিয়েও আমরা একটা জিনিস জানতে পারি। এইখানে মজার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এইটা একদম শেষে দেখাবো মজার ব্যাপার যেটা বলতেছিলাম। আমরা ফার্স্টে অ্যাডস গুলো দেখি, বাকি সেটিংস গুলো তো আমরা আগে কভার করছি, কিন্তু একটা সেটিংস বাদ রয়ে গেছে, অডিয়েন্সের ব্যাপারটা। যে পিক্সেল সেটআপ যদি করা থাকে, সেলস ক্যাম্পেইন ছাড়া কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করা, মানে কিভাবে হচ্ছে এঙ্গেজিং বা হচ্ছে কাস্টম অডিয়েন্সকে আপনার টার্গেট করে ক্যাম্পেইন করা যায়, এই জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ আমরা আপাতত জানি না, কিন্তু ফেসবুকে নতুন একটা ফিচার দিয়ে দিছে, যেটা হয়তো বা অনেকেই এখনো জানে না, বাট এইটা আমরা লাস্টে দেখব। আগে হচ্ছে আমরা চলে যাই ক্যাম্পেইনে।
সো সর্বপ্রথম এখান থেকে আমাদের যেতে হবে অ্যাডস ম্যানেজারে। সো এইখানে দেখেন আমার কিন্তু প্রোফাইল থাকবে, আপনাদের হয়তো বা একটা, আমার এখানে কিন্তু এই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, একটা দুইটা তিনটা চারটা, আমার কিন্তু এই প্রোফাইলের থ্রুতে এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, এবং ফেসবুক অ্যাকাউন্টও একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, প্রত্যেকটা পার্সোনাল প্রোফাইলও একটা অ্যাকাউন্ট। সো এইখানে আমার চারটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। এখন আপনার তো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, সুতরাং ওটা নিয়ে টেনশনের কিছু নাই। বাট আমরা হচ্ছে এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিলাম। এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করার পরে আমার এইখানে দেখেন বিজনেস অ্যাসেট আছে, অনেক কিছুই আছে। বাট আমি কোনো অ্যাসেটটাকে সিলেক্ট করব কি করব না সেটা হচ্ছে পরের ব্যাপার। এখান থেকে কোনো অ্যাসেট আমি সিলেক্ট করতেছি না, আমি জাস্ট এটা সিলেক্ট করবো, আর এখান থেকে অবশ্যই একটা করতে হবে, যেটা বলতেছে, না করলে উপায় নাই। আচ্ছা, আমরা কাজ করি কি, আমরা এখান থেকে ডিরেক্ট সরি, আমরা এখান থেকে আগে হচ্ছে এই এই অল টুলস থেকেও অ্যাড ম্যানেজারে যেতে পারি, বা এইখানে মাউসটা রেখে এখান থেকেও আমরা অ্যাডস ম্যানেজারে যেতে পারি। এখান থেকে একটু ঝামেলা আছে, বাট আমরা অ্যাডস ম্যানেজারে ডিরেক্ট ক্লিক করে এইখান থেকে হচ্ছে ক্যাম্পেইন নামের একটা অপশন দেখেন, অ্যাকাউন্ট ওভারভিউ, এই অপশনগুলো কিন্তু সব সময় আসবে না। সব সময় বলতে হচ্ছে আমি কিন্তু এখন মেটা বিজনেস সুইট, অর্থাৎ আমার দেখেন এইখানে একটা আগে আপনাদেরকে দেখাইছিলাম অটোমেশন সেটআপ, সেই ইউআরএলটাতে প্রেস করছি, যার কারণে এইটা আসছে। বাট আপনাদের আসলে আমি একটু এটাকে কেটে দিয়ে দেখাই, আপনাদের যেভাবে আসবে business.facebook.com লেখার পরে যেভাবে আসবে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু বুঝবেন। এইভাবে মানে আপনাদের হচ্ছে সর্বপ্রথম এভাবেই আসবে, ঠিক আছে, এইভাবে আসবে, এইভাবে আসবে। সো এভাবে আসার পরে এখান থেকে ডিরেক্ট হচ্ছে অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ওভারভিউতে আপনি ক্লিক করতে পারেন, সমস্যা নেই, ক্যাম্পেইনেও ক্লিক করতে পারেন। এখান থেকে দুইটার যে কোনো একটা ক্লিক করলেই হবে, অথবা আপনি অল টুলসে গিয়ে এখান থেকেও আপনি অ্যাডস ম্যানেজারে ক্লিক করতে পারেন। তাহলে আপনাকে ওই ওভারভিউ বা ক্যাম্পেইন এই দুইটা অপশন আসবে না, ওখান থেকেও আপনি ওভারভিউ ক্যাম্পেইন দুইটা নিতে পারবেন। এখন দেখেন আমি যখন ক্যাম্পেইন করব, আমি কোন অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন করব, একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনাকে সেই জিনিসগুলো আগের থেকে, এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টে সিলেক্ট করা আছে, বাট আমি পার্সোনাল থেকে করব না, আমি এই বিজনেস ম্যানেজার থেকে করব। এটাকে সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমার এই অ্যাকাউন্টে, যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি টাকা খরচ করতে, যেখানে কিন্তু আমার আরো একটা অ্যাড অ্যাকাউন্ট আমি চাইলে অ্যাড করতে পারি। হ্যাঁ, ধরেন অন্য একটা প্রোফাইল থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি এইখানে হচ্ছে কি তার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে আমি এইখান থেকে কিন্তু কাজ করতে পারি। এরকমের এখানে 5টা 10টা থাকতে পারে, কিন্তু আমার যদিও এই আরাফাত রহমান 3955 একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো, কিন্তু এখন আমার এই অ্যাড অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড, আমার কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমি কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। কি করব, তখন হয়তো আমি একটা অ্যাড অ্যাকাউন্ট কিনবো, বা আমার এক ফ্রেন্ডের একটা অ্যাড অ্যাকাউন্ট আমি নিব, নিয়ে আমার এই বিজনেস ম্যানেজারের এখানে অ্যাড করব, অ্যাড করে দেন আমি সেই অ্যাকাউন্টের টাকা দিয়ে ক্যাম্পেইন করব। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি কোন অ্যাকাউন্ট, এখন দেখা যাচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু আপনার সিলেক্ট করা এই অ্যাকাউন্ট, তাহলে কিন্তু ক্যাম্পেইন হবে না। এই বিষয়গুলো একটু বুঝতে হবে। তো আমি চাচ্ছি এই অ্যাকাউন্ট, যদিও আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড, তারপরে সমস্যা নেই, আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর পারপাসে সবকিছু বলি। এটা হচ্ছে সিম্পল সিম্পল সিস্টেম থাকার পরে আমার হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম, যেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এবং আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমি এবার হচ্ছে কি ক্যাম্পেইন রান করব। হ্যাঁ, ফেসবুকে ক্যাম্পেইন রান করব। আমার যেহেতু অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিছে, তাই হচ্ছে এখানে রেড মার্ক আসছে, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। সো প্রথমে ক্যাম্পেইন করার পরে ক্রিয়েটে ক্লিক করব। এগুলো সহজ কাজ হলে আমি এইখানে দেখাই, বাইং টাইপ আপনার হচ্ছে অকশন, এটা অকশনই থাকবে, রিজার্ভেশনটা দেওয়ার দরকার নাই। আর এই জিনিসটা কি মনে করেন ওইভাবে অ্যানালাইজ করি নাই। এবার দেখেন এইখানে চয়েজে ক্যাম্পেইন অবজেক্টিভ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এই জিনিসগুলো একটু বুঝেন। প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে ট্রাফিক, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে লিডস, তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন, তারপর হচ্ছে সেলস। আজকে আমরা প্রত্যেকটা ক্যাম্পেইন দেখব এবং প্রত্যেকটা সম্পর্কে একদম খুব শর্টে ক্লিয়ারলি জানবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন করতে হয়? আপনি একটা ফেসবুকের মাধ্যমে একটা বিজনেসকে লঞ্চ করতে যাচ্ছেন, অথবা আপনি নতুন কোনো একটা প্রোডাক্ট বানাইছেন যেই প্রোডাক্টটা মানুষ জানে না। এইবার আপনি একটা কন্টেন্ট বানান মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য, শুধু মানুষকে তথ্য দিবেন। কি তথ্য দিবেন? আমি আব্দুর রহিম, আমি এমন একটা প্রোডাক্ট বানাইছি যে প্রোডাক্টটা মানুষের এই প্রবলেম সলভ করবে। ধরেন এরকমের বিষয়টা কিন্তু এরকমের না, বিষয়টা হচ্ছে কি, ধরেন আপনি এক্স ওয়াই জেড একটা প্রোডাক্ট তৈরি করছেন, তৈরির কথাটা আপনার বলার দরকার নাই, যে এটা এমন একটা প্রোডাক্ট যেই প্রোডাক্ট মানুষের এই এই প্রবলেমগুলো সলভ করবে এই এই সময় আপনি বানাইছেন নাকি, এরকমের কোনো দরকার নাই। সো মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য ফার্স্টে আপনি যখন নতুন একটা বিজনেস শুরু করবেন তখন সেটা মানুষকে জানানোর জন্য। এখন কথা হচ্ছে ভাই আমি একটা বিজনেস শুরু করছি, ধরেন বডি মেসেঞ্জার গান বা হচ্ছে বাটারফ্লাই থ্রাফি,
প্রবলেম সলভিং যত প্রোডাক্ট আছে এরকমের প্রোডাক্টের উপর। এখন এই প্রোডাক্টগুলো তো মানুষ অলরেডি জানে, এখন আমার তো টাকা খরচ করে স্পেসিফিকলি ভাবে সেটা মানুষকে জানানোর কিন্তু দরকার নাই। ঠিক আছে, এইবার আরেকটা কথা হচ্ছে এই অ্যাওয়ারনেস সম্পর্কে বুঝলেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা কিন্তু একটা এই উপর থেকে এই দুইটার সেম সিস্টেম আমরা একটা ক্যাম্পেইন ধাপ ধাপ করে করে যাব, এবং আমরা লাস্টে এসে এই লিডস এবং হচ্ছে সেলস এই দুইটা ক্যাম্পেইন নিয়ে একদম ডিটেইলে কথা বলবো, কারণ এইখানে কিছু এক্সট্রা ফিচার থাকবে। বাকি জিনিসগুলো কিন্তু এখন একদম সিম্পল। ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন এর থেকে সহজ কাজ আর নাই, কারণ আপনার কাজটা এখন ফেসবুকের এআই করতেছে, আপনার নিজের আর কাজ করতে হচ্ছে না, সব ফেসবুক এআই করতেছে। আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে মাউসটা রাখার পরে ডান পাশে দেখেন শো করতেছে গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। মানে আপনার যদি এরকমের কোনো থিং থাকে যে আপনি চাচ্ছেন আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস বা আপনার বিজনেসটাকে রিচ করার জন্য, তাহলে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন। আপনার ব্র্যান্ডটাকে যদি মানুষের মাঝে প্রচার করতে চান তাহলে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন। আপনার ভিডিওতে যদি ভিউজ আনতে চান তাহলে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন। আপনার স্টোরের লোকেশনটা যদি বেশি মানুষকে জানাইতে চান তাহলে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন। এখন এই ক্যাম্পেইনের কিন্তু একটু লিমিটেশন থাকে, যেমন আপনি যদি রিচটাকে টার্গেট করেন তাহলে আপনি সমগ্র বাংলাদেশ বা আপনার যে যে লোকেশন আছে টার্গেট করতে পারেন। এখন আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য সেম, কিন্তু ভিডিও ভিউজের জন্য সেম, কিন্তু স্টোর লোকেশনে যখন আসবেন তখন কিন্তু আপনার নিকটবর্তী, অর্থাৎ ধরেন যে আপনি ঢাকায় মিরপুরে, তখন আপনি টোটাল ঢাকা সিটিটাকে টার্গেট করতে পারেন, বাট খুলনা চট্টগ্রাম টার্গেট করে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্টোর লোকেশনটার তেমন একটা ইফেক্ট পড়বে না। আই হোপ বুঝাইতে পারছি। এরপর হচ্ছে ট্রাফিক। এখন ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনার একটা ফেসবুক পেজে তো আসলে এইভাবে ট্রাফিক রাখা যায় না। ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে হচ্ছে আপনি অ্যাওয়ারনেসে যে সমস্ত কথাগুলো বললেন সেই সমস্ত কথাগুলোর এখন যারা হচ্ছে ওই কথাগুলো জানছে, আপনি চাচ্ছেন তাদেরকে আপনার সাথে মানে আপনার শপটাকে বা আপনার বিজনেসটাকে বা আপনার সার্ভিসটাকে ভিজিট করাইতে। হ্যাঁ, সো তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন করবেন। অর্থাৎ ট্রাফিকের ক্যাম্পেইনের জন্য এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু এই যে এইখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে এই জিনিসটা হয়তো বা আমরা বুঝিও অনেক সময় বুঝি না। এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছেন, ট্রাফিক ক্যাম্পেইন করতেছেন, ফেসবুক কিন্তু আপনার কথা অনুযায়ী, আপনার বিজনেস অনুযায়ী সেই মানুষের কাছে নিয়ে যাবে। ফেসবুকের কাজ কিন্তু জাস্ট এতটুক। ফেসবুক বলেন, গুগল বলেন বা অন্য অন্য যে সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন বলেন, তার কাজ হচ্ছে কি, ধরেন আমি বিক্রি করতেছি এয়ার কন্ডিশন, সো এয়ার কন্ডিশন কারা কেনে ওরা তাদের কাছে নিয়ে যাবে, কিন্তু ওরা আপনার সাথে কানেক্ট হবে কিনা এটা ডিপেন্ড করবে কিন্তু আপনার এবং আপনার কথা বলার উপর। আমার এই একটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল একটা কথা। ঠিক আছে, আমি এইখানে জাস্ট ট্রাফিকের জন্য বলতেছি যে আমার তো এইখানে যখন ক্যাম্পেইন করি আমার হচ্ছে প্রতিদিন তো 1000 করে ট্রাফিক লিংক ক্লিক করবে, কিন্তু তারা আমার ট্রাফিক হিসেবে থাকবে কিনা সেটা ডিপেন্ড করবে কিন্তু আমার কন্টেন্টের উপর। ঠিক আছে, এখন ধরেন আমি এখানে আপনাদের শরীফ ভাইরে তো এইখানে কেউই, আমরা সবাই সবাইরে চিনি, আবার কেউ কাউকে চিনি না। এখন আমি শরীফ ভাইকে বললাম রিশাদ ভাই একটা প্রবলেমে পড়ছে, তার প্রবলেমটার সলভিং শরীফ ভাই জানে। এখন আমি শরীফ ভাইয়ের ইনফরমেশন দিলাম যে আচ্ছা রিশাদ ভাই আপনি শরীফ ভাইয়ের কাছে গেলে ফুল সাজেশনটা পাবেন। এখন শরীফ ভাইয়ের কাছে যাওয়ার পরে রিশাদ ভাইয়ের যে জিনিসটা দরকার সেই জিনিসের আশেপাশেও শরীফ ভাই বলতেছে না, তখন সে তো ডিমোটিভেটেড হবে। আদৌ কিন্তু সে সেই কাজটা করে, কিন্তু সে এমন ভাবে বলতেছে যেটা রিশাদ ভাই টোটালি পছন্দ হচ্ছে না। আমি যদি একটু ভেঙে বলি, আশা করি এই কথাটা ভেঙে বলার দরকার নেই, আপনারা বুঝতে পারছেন। তো সুতরাং ফেসবুকের দায়িত্ব হচ্ছে ফেসবুক টার্গেটেড মানুষের কাছে নিয়ে যাবে। আপনি যদি এখন ক্যাম্পেইন নিয়ে আর অত কথা বলার কিছু নেই, কারণ ক্যাম্পেইন ফেসবুক নিজে রিসার্চ করে দেয়, আমাদের রিসার্চ করে দিতে হয় না। কিন্তু তাকে কনভিন্স করার দায়িত্ব কিন্তু অ্যাজ এ মার্কেটারের, ফেসবুকের কিন্তু না। ফেসবুক বিক্রিও করে দিবে না, ফেসবুক আপনার সাথে সংযোগ শুধুমাত্র একজন মিডিয়া হয়ে টাকার বিনিময়ে সংযোগ করাই দেবে। আপনার কাছে 10 জন মানুষ, আপনি মোবাইল ফোন বিক্রি করেন, 10 জন মানুষ একটা, আমি আরেকটু যদি সুন্দর করে বুঝাই দেই, এই একটা কথা বুঝাইতে গেলে তো, কারণ সব বিষয়ে তো একই সিস্টেম, এই জন্য আর কি এখানে টাইম নিছি। এই একটা গোল চত্বর বা 0 পয়েন্ট যেটাই বলেন, এইখানে হচ্ছে শরীফের একটা মোবাইলের দোকান। এখন ফেসবুক কি করে, ফেসবুক হচ্ছে এখানে এসে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এখানে 10 জন মানুষ কি করতেছে, বলতেছে 10টা ফ্রেন্ড বলতেছে দোস্ত আমরা 10 জন আছি, 10 জনে মোবাইল কিনবো। এখন কি মোবাইল কিনবে সেটা কিন্তু ফেসবুক এখনো পর্যন্ত জানতেছে না। এখন ফেসবুক কি করছে, যখন শুনছে এরা মোবাইল কিনবে তখন এদের সাথে এদের কাছে এসে দাঁড়াইছে। এখন একজনে বলতেছে আমি সিম্ফনি কিনবো, একজনে বলতেছে আমি স্যামসাং কিনবো। হ্যাঁ, এখন এই যা যা বলতেছে শরীফের কাছে প্রত্যেকটা মোবাইল ফোনই আছে এবং এদের এক্সপেকটেশন অনুযায়ী সবকিছুই আছে। এখন এই ফেসবুকের কাজটা হচ্ছে কি, এই যে শরীফের কাছে মোবাইল ফোনটা আছে, শরীফ ভাই যে ফেসবুকে টাকা দিয়েছে সেই জিনিসটা মানুষকে জানানোর জন্য ফেসবুক এই 10 জনের কাছে জানাবে। হ্যাঁ, এই যে রিসার্চটা করলো এটা এখন ফেসবুক করে।
এখন এই 10 জন ফেসবুক তাদের কাছে নিয়ে গেছে এই হচ্ছে শরীফ স্টোর, শরীফ শপ। এই শরীফ শপে তোমাদের সব মোবাইলগুলো আছে। এখন এইখানে শরীফ ভাইয়ের কিন্তু এদেরকে বুঝাইতে হবে শরীফ ভাইয়ের কাছে কি ফোন আছে, কি ফিচার আছে, কি সুবিধা আছে, কি অসুবিধা আছে। সে যদি এই 10 জনকে কনভিন্স করতে পারে, কারণ এই ফেসবুকের দায়িত্ব হচ্ছে টার্গেটেড মানুষকে তার সাথে একটা কানেক্ট বা সংযোগ তৈরি করে দেওয়া। তো যখন সংযোগ তৈরি করে দেওয়ার পরে এই মানুষ 10 জনকে তো শরীফ ভাই জীবনেও পাইতো না। অ্যাজ এ এক্সাম্পল, জীবনেও পাইতো না। কে এনে দিছে? 50টা টাকা দিছে ফেসবুকে বা 500টা টাকা দিছে, সে 10 জন মানুষকে এনে দিছে এবং 10 জনের ফোন লাগবে, তার কাছ থেকে কিনুক বা আরেকজনের কাছ থেকে কিনুক, তারা কিনবে। কিন্তু এই বিক্রিটা কিন্তু করতে হবে শরীফ ভাই, এইটা কিন্তু ফেসবুক করে দিবে না। আই হোপ আমি বিষয়টা বুঝাইতে পারছি। কি রকমের ফেসবুক যখন শরীফ ভাইকে এখানে প্রেজেন্টেশন করবে, মানে শরীফ ভাই আসলে কিভাবে তাদের সাথে কথা বলতেছে। ফেসবুক এখন শরীফ ভাই যদি বলেন আমার কাছে স্যামসাং সিম্ফনি সবই পাবেন, সবই বাজার দরে পাবেন, কনভিন্স হবে না। এখন আপনি যদি সেই কন্টেন্টটাকে তৈরি করেন, এই 10 জন মানুষের কাস্টমার সাইকোলজি অনুযায়ী যদি কন্টেন্টটাকে তৈরি করেন, এবং সেই কন্টেন্টটা ফেসবুক যখন আপনার কন্টেন্ট মিন্স হচ্ছে সেই দোকান মানে শপার, হ্যাঁ, বা বিজনেস ওনার, ওই কন্টেন্টটা যখন এই 10 জন মানুষ দেখবে, তারপরে কিন্তু তারা এখান থেকে পারচেজ করার জন্য চিন্তা ভাবনা করবে। আই হোপ বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট। সো ট্রাফিক, আমি যদিও ট্রাফিক এইখানে কিন্তু একটা টোটাল পরিপূর্ণ কথা বলে রাখছি। সো ট্রাফিক প্রথমে আসলো, হ্যাঁ, ফেসবুক আপনার ওয়েবসাইটে নিয়ে আসলো, আপনি তাদেরকে সেভাবেই কনভিন্স করতে পারছেন দেখে তারা কি করছে, আপনার ওয়েবসাইটে আইছে। এখন আসার পরে আপনার সাথে তো একটা সংযোগ বা আপনার সাথে একটা কানেকশন হওয়ার দরকার, তাই না? সো যখন আপনার ট্রাফিকে এঙ্গেজমেন্টের জন্য আসবে, এইখানে বিষয়টা বুঝে, আপনি যখন অ্যাওয়ারনেস করবেন তখন কিন্তু আপনার এক রকমের কন্টেন্ট হবে। কি রকমের কন্টেন্ট হবে? আপনি একটা প্রোডাক্টের যে মানুষের উপকার হয়, মানুষ ভ্যালু পায়, তাদেরকে শুধু ইনফরমেশন দিয়ে যাচ্ছেন। এরপরে কি করতেছেন, ট্রাফিক ক্যাম্পেইনটা যখন করবেন, এই সেম কন্টেন্ট দিয়ে কিন্তু ট্রাফিক ক্যাম্পেইন করা যাবে না। বিষয়টা বুঝাই। সো আপনি কি করবেন, তারপরে হচ্ছে এই ট্রাফিক গুলোকে ডাকবেন যে এবার তো তোমরা এই জিনিসটা সম্পর্কে জানো, এবার এসে একটু দেখে যাও, কেনার দরকার নাই, আপনি কিন্তু কিনতে তাদেরকে জাস্ট আপনার শপে ডাকবেন। আপনি এখানে এমন ভাবে তাদেরকে কনভার্ট করবেন যে এই জিনিসটা তো মানুষকে ভ্যালু দেয়, সেই ইনফরমেশন তারা জানে, এবং নেক্সট এর সাথে কি অ্যাড করতে হবে, যে তাদেরকে আমার কাছে ডাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা হয়, এটা দেখেন, এটার এই আছে, এইভাবে করতে হয়, ঠিক আছে। এবার একটু স্টোর ভিজিট করেন, ভিজিট করে আরো ডিটেইলস জানেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করেন, কথা বলেন, নানান ভাবে। সো আপনি যেভাবেও ডাকবেন, ডাকার পরে যখন মানুষ আপনার কাছে আসবে, এবার আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে, ঠিক আছে। এবার আপনাকে তাদের সাথে রিলেশন তৈরি করতে হবে, তাদের সাথে কুশল বিনিময় করতে হবে, ঠিক আছে। তাদের প্রবলেমগুলো আপনাকে ডিটেইলস আলোচনা করতে হবে, এবং এই প্রবলেমের সলিউশনগুলো তাদেরকে বুঝাইতে হবে। দেখেন, ইনফরমেশন দিলেন, এই কথাগুলো কিন্তু সেম, কিন্তু ঘুরাই পেঁচাই বলতে হবে এক একটা ক্যাম্পেইনের জন্য। তো যখন মানুষ আপনার কাছে আসবে, আসার পরে এবার মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে, ঠিক আছে। সম্পর্ক তৈরি করার জন্য কি করতে হবে? এখন দেখেন, আমি হাঁটু ব্যথায় ভুগতেছি, শরীফ ভাই হাঁটু ব্যথার আসলে খুব ভালো এক্সপার্ট। তো এখন সে যদি আমাকে বলে হাঁটু ব্যথার আমাকে যদি ডিরেক্ট সে ঔষধের কথা না বলে, সে যদি সর্বপ্রথম আমাকে হাঁটু ব্যথার কারণ খোঁজার জন্য সে যদি কাজ করে, যে আমার এই ব্যথাটা কেন হয়েছে। এখন আমি যদি বলি যে এত সময় আমার কাছে নাই, এই ব্যথা কেন হয়েছে সেটা তো আর আমি জানি না, আর আপনি চেক করবেন সেই সময় নাই, আমাকে এমার্জেন্সি ব্যথা কমানোর ঔষধ দেন, কারণ আমি তো তাড়াহুড়া থাকবো। এখন শরীফ ভাই যদি এইখানে আমাকে বলে দেখেন ব্যথা নানান কারণে হয়, এখন আগে যদি আমি জাস্টিফাই না করতে পারি যে কি কারণে আপনার হাঁটু ব্যথা, সো আপনাকে যদি আমি ঔষধ প্রয়োগ করি, আর এই ঔষধটা যদি এক্সিস্টিং রিজন ছাড়া যদি আপনাকে দেওয়া হয়, তাহলে আপনার হয়তোবা ব্যথাটা ইনিশিয়াল কমতে পারে, বাট আপনি অন্য কোনো ক্ষতি এর দ্বারা হইতে পারে। তো যখন এইভাবে একটা কথা বলবে, মানুষ কিন্তু একটু অ্যাট্রাক্ট হবে, ঠিক আছে। সো এজন্য আপনার একটু সময় দিয়ে যদি আপনার মেইন রিজনটা আমাকে বের করতে দেন, এবং আমি যদি আপনাকে পারফেক্ট ওষুধ দিতে পারি, হয়তো এটা চিরতরে নির্মূল হবে। সো এই কথাটার গুরুত্বটা তখন তার কাছে অনেক থাকবে, এবং সে আপনার সাথে বিল্ড আপ করবে। এখন বিল্ড আপ করার পরে আমি কিন্তু নানান এক্সাম্পল দিতেছি, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। বিল্ড আপ করার পরে এরপরে আছে একটা লিড ক্যাম্পেইন। এখন দেখা যায় যে মানুষ বিল্ড আপ করতেছে, হ্যাঁ, মানে যেহেতু সবগুলো একসাথে দেখাচ্ছে এজন্য বলতেছে। এখন আপনার সাথে আসছে, আপনার সাথে রিলেশন বিল্ড হইছে, সবার পকেটে তো টাকা থাকে না, ঠিক আছে। আর সব বিজনেস তো একরকমের না, সার্ভিস বিজনেস আছে, অনেক বিজনেস আছে, এজন্য ক্যাম্পেইনটা অবশ্যই আলাদা আলাদা ভাবে বুঝতে হবে। এখন আপনি কি করলেন,
এই যে জায়গাটা আছে, একটা রিলেশন বিল্ড হইলো, এখন দেখা যায় 10 জন মানুষ আপনার কথা শুনে অ্যাট্রাক্ট, আপনার সাথে কানেকশন, 5 জন মানুষ কিনছে, 5 জন মানুষ কিনে নাই। এখন এই 5 জন মানুষ যেহেতু কিনে নাই, তাদেরকে তো আপনার ফলো আপের উপরে রাখতে হবে, তাদেরকে তো কালেক্ট করে রাখতে হবে। সো পরবর্তীতে কি করবেন, পরবর্তীতে হচ্ছে তাদেরকে আপনি চাইলে শুধু তাদেরকে আবার ক্যাম্পেইন করতে পারেন। আচ্ছা, এই জিনিসটার সাথে এই জিনিসের সম্পর্ক আমি মিলাইতে চাইছিলাম, কিন্তু প্রথমে মিলাইলে আপনাদের বুঝতে অনেক কষ্ট হবে, এজন্য আমি এটা এই পর্যন্ত শেষ করে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত শেষ করে দিয়ে যখন এইভাবে আপনার সাথে রিলেশন বিল্ড হবে, তখন আপনি সেলস ক্যাম্পেইন করে দিবেন। সো এখান থেকে আপনি ডিরেক্ট এঙ্গেজমেন্ট থেকে ডিরেক্ট এখানে আসতে পারবেন। এখন কথা একটু বোঝার চেষ্টা করেন, আমি সবগুলো শেষ করি। সো এইখানে দেখেন, এরপরে লিডস নামের একটা ক্যাম্পেইন আছে। দেখেন, আপনি একটা সার্ভিস দেন, এই লিডসটা ম্যাক্সিমাম সার্ভিস টাইপের বিজনেসগুলো বা সাবস্ক্রিপশন টাইপের বিজনেসগুলোর জন্য পারফেক্ট হয়। এখন সার্ভিস টাইপ কি রকমের? সার্ভিস টাইপ হচ্ছে, ধরেন আপনি ক্লিনিং সার্ভিস দেন, ঠিক আছে, আপনি ক্লিনিং সার্ভিস দেন, বা আপনি কোনো মার্কেটিং সার্ভিস দেন, বা হচ্ছে আপনি কোনো মেকানিক্যাল সার্ভিস দেন, যে কোনো সার্ভিস টাইপ বিজনেস। তো সুতরাং সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে তাদের জন্য একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারেন। ইভেন্ট মানে হচ্ছে কি, ধরেন আপনি মার্কেটিং সার্ভিস দেন, আপনি একটা ক্যাম্পেইন করলেন, যে ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে মার্কেটিং এর একটা প্রবলেমের সলিউশন নিয়ে আপনি 1 ঘন্টা একটা ফ্রিতে কথা বলবেন। এখন এই যে ফ্রিতে কথা বলবেন, ফ্রিতে কিভাবে কথা বলবেন, ধরেন আপনি আগামী শুক্রবারে এরকমের একটা সেমিনার করলেন। সো তখন আপনার অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটে একটা লিড ফর্ম থাকবে। সো সেই লিড ফর্মটা যখন দিবে, সো আপনি ওইখানে এমনভাবে প্রবলেমের, সেখান থেকে 3টা সেকশনেই আপনার কথা বলতে হবে। মানুষ আসবে, মানুষ প্রথমে জানবে আপনার সম্পর্কে, সেখান থেকে আপনার ওয়েবসাইটে আসবে, আপনার সাথে রিলেশন হবে, তারপরে কিন্তু তারা তাদের ইনফরমেশনগুলো দিবে। সো আপনি কি করলেন, আপনি সেখানে একটা বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট একটা ফর্ম দিয়ে রাখলেন। যারা আপনার কথাগুলো শুনে কনভিন্স হবে, আপনার সাথে যারা অ্যাট্রাক্ট, মানে আপনার কথায় যারা অ্যাট্রাক্ট হবে, আপনার সাথে যারা কানেক্ট হতে যাবে, তারা কি করবে, এই ক্যাম্পেইনের ফলে তারা আপনি যে যে ইনফরমেশন তাদের কাছে চাচ্ছেন, লাইক নাম, মোবাইল নাম্বার, লোকেশন, ইমেইল, এই জিনিসগুলো আপনাকে দিবে। আপনি সেই 7 দিনের জিনিসটা নিয়ে সেভ করে পরবর্তীতে তাদেরকে গুগল মিট হোক, জুম হোক, তাদেরকে একটা সেমিনার করে ডিরেক্টলি আপনি তাদের কাছে আপনার সার্ভিসটাকে সেল করতে পারবেন। এটা হচ্ছে একটা সিস্টেম। এখন আপনি ক্লিনিং সার্ভিস দিচ্ছেন, সো ক্লিনিং সার্ভিসটা তো সবার সবসময় প্রয়োজন হয় না, তাই না? সবার সবসময় প্রয়োজন হয় না। সেম ভাবে এখন আপনি কি করবেন, আপনি সেম ভাবে যখন লিড ক্যাম্পেইন করবেন, মানুষ আপনার উপরে যখন অ্যাট্রাক্ট হয়ে তাদের ইনফরমেশনগুলো দিবে, সেই ইনফরমেশনগুলো রেখে আপনি তাদেরকে নতুন নতুন সপ্তাহে সপ্তাহে এক একটা করে মেইল করবেন, এক একটা করে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, এক একটা করে কল দিবেন, মানে আপনার প্রয়োজন অনুযায়ী। সো এইগুলো আসলে ওইভাবে বোঝানোর তেমন একটা দরকার নেই, আমরা কিন্তু ক্যাম্পেইনগুলো একদম দাব দাব করে দেখে ফেলবো। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন মানে আপনি একটা অ্যাপ বানাইছেন গুগল প্লে স্টোরে, সেটাকে কি করছেন, ইনক্লুড করছেন, করার পরে এখন অ্যাপটাকে তো প্রমোশন করতে হবে। সো আপনার এই অ্যাপ প্রমোশনের মাধ্যমে হচ্ছে আপনার অ্যাপটাকে আপনি ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোশন করতে পারেন। এটা বাই ডিফল্ট ভাবে, আমি কখনো এই পর্যন্ত অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইন করি নাই, যার কারণে আমার ফিজিক্যাল অ্যাপ প্রমোশনের কোনো এক্সপেন্স নাই, বা প্র্যাকটিস পারপাসে আমি কখনো অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন করি নাই, আর ফিজিক্যালি তো এখনো পর্যন্ত করিই নাই। বাট অ্যাজ ইট ইজ সবগুলোই এক, এটা যে করি নাই দেখে যে সম্ভাবনা তা না। ঠিক আছে, এরপর হচ্ছে সেলস ক্যাম্পেইন। সো সেলস ক্যাম্পেইন মানে হচ্ছে আপনি ডিরেক্ট বিক্রি করবেন। এই এই যে কথাগুলো আমি বলতেছি, এই কথাগুলোর কিন্তু একটা জিনিস চেঞ্জ, বাকি সব জিনিস এক। চেঞ্জ কি? চেঞ্জটা হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট। আপনি যখন অ্যাওয়ারনেস করবেন, আপনার এক রকমের কথা বলার স্টাইল হবে, ট্রাফিকের জন্য একরকম, এঙ্গেজমেন্টের জন্য একরকম, লিডের জন্য একরকম, অ্যাপ প্রমোশনের জন্য একরকম, আর সেলসের জন্য একরকম। সেলস মানে আপনার প্রোডাক্টটা মানুষ জানে, আপনাকে মানুষ চেনে, আপনাকে না চেনলো ডাজেন্ট ম্যাটার, বাট আপনার প্রোডাক্টের সম্পর্কে মানুষ জানে। এখন আপনাকে চেনার একটা ব্যাপার আছে, ঠিক আছে? এখন বাংলাদেশে ধরেন ম্যাক্সিমাম বলতে কি 100% ক্যাশ অন ডেলিভারি হয় যে কোনো প্রোডাক্টে, যার কারণে আপনাকে চেনার কোনো দরকার নাই ভাই। আপনি শরীফ হন আর যেই হন, আপনি একটা প্রোডাক্ট যখনই বিক্রি করবেন, কেউ তো আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনতেছে না, আগে দেখতেছে তারপর কিনতেছে। সুতরাং আপনার ব্র্যান্ড থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার, আপনি যেটা যেই কমিটমেন্ট বা যেটা বলতেছেন, সেটা যদি সে হাতে পাওয়ার পরে পায়, আপনাকে পে করবে, না হলে করবে না। তো সুতরাং এইখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটাতে আপনার ব্র্যান্ড নিয়ে কিছু করার নাই। কিন্তু যখন আপনাকে আগে টাকা দিতে হবে, হ্যাঁ, লাইক ধরেন আপনি ফুড বিজনেস, তখন কিন্তু আপনাকে এখানে ব্র্যান্ডের একটা ব্যাপার থাকতে হবে, আপনাকে কিন্তু আগে ব্র্যান্ডার অ্যাওয়ারনেসটা করতে হবে, আপনাকে চিনবে। সো আপনাকে যারা চিনবে তারাই আপনার কাছ থেকে পারচেজ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কারণ কাকে টাকা দিচ্ছি, কোন কোম্পানিকে টাকা দিচ্ছি, কোন প্রতিষ্ঠানকে টাকা দিচ্ছি,
একটা বিষয় থাকবে, একটা বিশ্বাসের ব্যাপার স্যাপার থাকবে। আই হোপ বুঝাইতে পারছি। সো অনেক কথাই বললাম। এবার এই সেলস ক্যাম্পেইন আসার পরে আমাদের হচ্ছে ওয়েবসাইট মাস্ট বি বাধ্যতামূলক। উপরের কিন্তু এই তিনটা ক্যাম্পেইনে কোনো ধরনের ওয়েবসাইট প্রয়োজন নাই, থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই, বাট ওয়েবসাইট ছাড়া আমরা কাজ করতে পারবো। বাট সেলস ক্যাম্পেইন আসলে আমাদের ওয়েবসাইট এবং পিক্সেল, ঠিক আছে, পিক্সেল মানে পিক্সেল, পিক্সেল বলি, পিক্সেলটাকে এখন বলা যায় না কারণ এখন আর পিক্সেল নাই, এখন হচ্ছে কনভার্সন এপিআই, মানে ফেসবুকের ট্র্যাকিং যেটাকে কাপি বলা হয়। সো তারপর আমি পিক্সেল বলতেছি, ডাটা সেট এখনো যেহেতু পিক্সেলটাকে রাখছে, হয়তো বা 1 বছর পরে এই পিক্সেল থাকবে না, কারণ ব্রাউজারও ডাটা দেওয়া বন্ধ করে দিবে, তখন সবাই সার্ভারের সাথে কানেক্ট করতে হবে, তখন সার্ভার সাইড ট্র্যাকিংটাই থাকবে, কোনো ব্রাউজার সাইড ট্র্যাকিং থাকবে না। তো এই জন্য এখন আমি পিক্সেল বলি, এই পিক্সেল এই দুইটা জিনিস 100% এখানে থাকা লাগবে, আদারওয়াইজ আপনি সেলস ক্যাম্পেইন করতে পারবেন না। এবার আসেন, সো মেইনলি হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পেইনের ধরন এক, শুধু এইটার আর এইটাতে একটু আলাদা ফিচার অ্যাড করা, বাকি সব সিস্টেম এক। আমরা জিনিসগুলো অ্যাপ্লিকেশনটা সম্পর্কে জানবো। ইভেন আমাদের মেইনলি বিষয়টা যখন আমরা ক্যাম্পেইন করব, একটা এক্সপার্ট প্রফেশনাল মার্কেটার আর একজন নন প্রফেশনাল মার্কেটারের ভিতরে ডিফারেন্টটাই হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট, আর কিন্তু কিছু না। কারণ যখন একজন যে মার্কেটার অনেক কাজ করে, সে জানে নানানভাবে যে অ্যাওয়ারনেসের জন্য কিভাবে কথা বলতে হয়। ধরেন আপনি তো আসলে মনে করতেছেন যে আপনি একটা ভিডিও বানাবেন, কোনো একটা ভিডিও এডিটর বা কোনো একটা এজেন্সি থেকে, ভিডিও এডিটিং এজেন্সি থেকে একটা ভিডিও বানিয়ে আপনি আগে অ্যাওয়ারনেস করবেন, পরে ট্রাফিক করবেন, পরে এঙ্গেজমেন্ট করবেন, এভাবে সেলস বাড়ে। বিষয়টা এরকমের না। আপনি একই সাথে ক্যাম্পেইনগুলো করতে পারবেন, বাট আপনার কথা বলার ধরনটা হবে আলাদা আলাদা। আগে বুঝতে হবে অ্যাওয়ারনেস মানে কি, ট্রাফিক মানে কি, এঙ্গেজমেন্ট মানে কি, লিডস মানে কি, সেলস মানে কি। অ্যাপ প্রমোশনটাকে আমি একটু ইগনোর করতেছি, তো যেহেতু হচ্ছে অ্যাপ প্রমোশনটা এখনো পর্যন্ত আমি ফিজিক্যালি করি নাই, যার কারণে আমি একটু ইগনোর করতেছি, বাকি সবগুলো করার এক্সপিরিয়েন্স আমার আছে। তো এই জন্য এই বিষয়গুলো যখন বুঝবেন, এবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন করবেন, তখন আপনাকে কন্টেন্ট অবশ্যই অ্যাওয়ারনেস টাইপের হতে হবে, ইনফরমেটিভ। ট্রাফিকের জন্য করবেন, তখন তাদেরকে ভ্যালু প্রোভাইড করতে হবে, ট্রাফিকটা কি প্রবলেম সলভ করতে হবে, তাদের রিজনটা কি। এরপরে হচ্ছে এই এঙ্গেজমেন্ট হচ্ছে প্রবলেম সলিউশন উভয়ের দেখেন টপিকগুলো কিন্তু এক থাকে, শুধু মানে বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে আপনার। লিডসের জন্য তো আপনার বুঝাইতেই হবে সিম্পলি ভাবে তাদেরকে আপনি কতটুকু সার্ভিস দিতে পারতেছেন, কতটা ভ্যালু দিতে পারতেছেন। আর সেলসের জন্য তো কোনো কথা নাই, ডিরেক্ট সেলস, তাদের সব কিছুর উপরে বিষয়টা, ঠিক আছে। আসলে এখানে সেলসের জন্য আপনাকে সবই বলতে হবে, যে একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ডিটেলস যা কিছু আছে সবকিছুই সেলসের ভিতরে বলতে হবে। সেলস মানে হচ্ছে একটা মানুষ যখন আপনার কাছ থেকে কিনবে, তার ভিতরে কোনো কনফিউশন থাকলে আপনার কাছ থেকে কিনবে না, সুতরাং তার কনফিউশন দূর করতে হবে, তারপরে তার কাছে বিক্রি করতে হবে। ওকে, সো প্রথম আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখি, ঠিক আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখার পরে তো আমরা কিভাবে আসলাম এই পর্যন্ত, তো আমরা দেখছি। জাস্ট কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পরে একটু রিলোড দিবে, রিলোড নেওয়ার পরে দেখেন এখানে একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। এই নেমের কোনো ধরাবান্ধা ছোঁয়া নাই। এখন দেখেন যে আমি তো 50টা ক্যাম্পেইন করতে পারি আমার একসাথে বিজনেস ম্যানেজার দিয়ে। এখন আমি যদি কোনো নাম সিলেক্ট না করে রাখি, আমি যদি কোনো নেম না দিয়ে রাখি, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার কোনটা কোন ক্যাম্পেইন। সব যদি সব যদি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থাকে, তাহলে সব যদি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থাকে, সেক্ষেত্রে আমি হচ্ছে কিভাবে বুঝবো যে আমার কোন প্রোডাক্ট বা কোন বিজনেসের জন্য এই ক্যাম্পেইনটা, তাই না? সো এখানে আমি কি করব, এখানে হচ্ছে আমি ধরেন এই যে নিউটা বাদ দিয়ে এখানে ধরেন আমি লিখে দিলাম মেসেজার গান। এটার জন্য আমি কি করলাম, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলাম। আচ্ছা বানানটা বল, ঠিক আছে। আচ্ছা মেসেঞ্জার চলে আসছে, এটা মেসেজার হবে। আচ্ছা ধরেন মেসেজে, তাহলে আমি বুঝতে পারবো কি, অথবা আমি কি করতে পারি, এইখানে যদি আমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা কোনো কোম্পানির নাম বা কোনো কোড থাকে, আমি সেটাকে ব্র্যাকেটে দিয়ে রাখতে পারি, যাতে করে আমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার নিচে দেখেন একটা অপশন, আমরা এই প্রত্যেকটা অপশন দেখেন, এই যে ক্যাম্পেইন ডিটেলস বাইং টাইপ, এটা অপশনই থাকবে। এবার ক্যাম্পেইন অবজেক্টিভ, এইটা চাইলে এখন আমি যদি মনে করি না আমার অ্যাওয়ারনেসের দরকার নেই, আমি ডিরেক্ট ট্রাফিক, তখন এখান থেকে এডিটে ক্লিক করে আপনি অবজেক্টিভটা চেঞ্জ করতে পারবেন। এরপরে ছোট করে লেখা দেখেন শো মোর অপশন, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আপনি এইখান থেকে এটাকে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটাকে আপনি করে দিতে পারবেন, যে আপনি ডেইলি বাজেট দিচ্ছেন। এই একটা সিস্টেম দেখেন বর্তমান, আপনি ডেইলি বাজেট দিচ্ছেন $10, ঠিক আছে। এই বিষয়গুলো, এই জিনিসগুলো কিন্তু একটু বোঝার মানে জানা থাকা দরকার, কারণ এইগুলোর কারণে অনেক সময় অনেক মানুষ কিন্তু এই রিপোর্টিং এ একটু ভুল করে। সো আপনি ডেইলি বাজেট দিচ্ছেন $10, লাইফ টাইম বাজেট না, ডেইলি বাজেট, হ্যাঁ। এখন আপনার কার্ডে আছে $500। ফেসবুক কি করবে, ফেসবুক অনেক সময় মানে কাজ হচ্ছে যে প্রতিদিন $10 কাজ ফেসবুক করবে, কিন্তু অনেক সময় হয় কি
সো অনেক সময় এই যতদিন পর্যন্ত এই $500 থাকবে ততদিন পর্যন্ত ও প্রতিদিন $10 করে কাজ করতে থাকবে, মানে $10 কাজও করতে থাকবে। কিন্তু এখন আপনি চাচ্ছেন না, বিষয়টা হচ্ছে আমার কার্ডে 500 $1000 থাকতে পারে, কিন্তু আমি এইখান থেকে $200 মার্কেটিং করব, ঠিক আছে, এর বেশি করব না। তাহলে আমি ডেইলি $10 মার্কেটিং করব এবং $200 পর্যন্ত যখন ফেসবুক কাজ করবে তখন অটোমেটিকলি কি হয়ে যাবে, আমার এই স্পেন্ডিং লিমিটটা অফ হয়ে যাবে। সেটা করতে গেলে আপনাকে এইখানে এই যে অ্যাড ক্যাম্পেইনে গিয়ে এইখানে লিমিট দিয়ে দিতে হবে 200, ঠিক আছে। সো যখন আপনি 200 দিয়ে দিবেন তার মানে হচ্ছে আপনার কার্ডে, আমার যেহেতু কার্ডটা রেস্ট্রিক্টেড তাই এরকমের আসছে, যখন আপনি 200 দিয়ে দিবেন তখন হচ্ছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট টু লো, ইওর ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মাস্ট বি অ্যাট লিস্ট $100। সো আমি তো $200 দিলাম। আচ্ছা, ফর দিস কারেন্সি, আচ্ছা আমি তো দিলাম $200, তারপরে বলতেছিল স্পেন্ডিং লেটার $100 ফর দিস কারেন্সি। আচ্ছা আমি $200 না দিয়ে এখানে $100 দিয়ে দেখি কি হয়। ওরে বাবা, আচ্ছা 200 দেওয়া যাবে না, 100 করে কারেন্সি দিতে বলছে। তার মানে ও হচ্ছে যখন 100 করে কাটবে, 100 করে কাটার পরে আর কাটবে না, ঠিক আছে। এটা কিন্তু লিমিট স্পেন্ড, বাট এইটা কখনো করার দরকার নাই। আমরা যারা ক্যাম্পেইন করি আমাদের ওরকমের হাজার হাজার ডলার কার্ডে থাকে না, তো আমরা সেরকমের কার্ডেই লিমিট করে রাখি, আমাদের আর এখানে লিমিট করার দরকার নাই। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এই জিনিসটা কিন্তু 2024 সালে ছিল না, ঠিক আছে, এই জিনিসটা 2024 সালে ছিল না। অ্যাবাউট অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, আপনি যখন একটা ক্যাম্পেইন করবেন এই জিনিসটা একটু বুঝেন। এইটা কিন্তু ম্যাক্সিমাম আমরা হচ্ছে এই বাজেটগুলো আগে ম্যানুয়ালি ভাবে আমরা করতাম, কিন্তু এখন বর্তমান ফেসবুকের যে এআই আছে সে হচ্ছে আমার ওয়েবসাইট, আমার পেজ, গুগল আপনার বটের মতন বা স্পাইডারের মতন সে ভিজিট করে, ভিজিট করার পরে তারপরে সে নিজের মতন করে একটা বাজেট সাজায় যে কত বাজেট হলে আমাকে একটা বেস্ট পারফরমেন্স, অর্থাৎ আমার কন্টেন্টটাকেও সে অ্যানালাইজ করে। আমার কন্টেন্ট যদি অনেক ভালো হয় সে একটু বাজেট বাড়াই দেয়, আমার কন্টেন্টের কোয়ালিটি খারাপ হলে সে বাজেট কমাই দেয়, ঠিক আছে। এর উপরে বেস করে সে কিন্তু একটা বাজেট করে, আর এই বাজেটটা কিন্তু পারফেক্ট বাজেট হয় আমার নিজের থেকে। কারণ আপনি জানেন না একটা সেল হওয়ার জন্য আপনার যে কন্টেন্টের কোয়ালিটি, কথাগুলো একটু ভালো করে বুঝেন। আপনার $2 খরচ হয় একটা সেল করতে, এখন এই $2 খরচ হয় একটা সেল করতে, এইটার কারণটা কি? এইটা আপনি যতক্ষণ না বুঝবেন কেন $1 সেল হচ্ছে না, $2 কেন খরচ হচ্ছে। সো এটা ডিপেন্ড করে আপনার কন্টেন্ট, আপনার প্রোডাক্ট, আপনার প্রাইস, আপনার ডিজাইন, মানে আপনার ম্যাক্সিমাম এই চারটা জিনিসের উপর, মিনিমাম গুলা বাদ দিলাম, ম্যাক্সিমাম এই চারটা জিনিসের কারণেই হচ্ছে আপনার এই সেলস আর কস্টটা ডিপেন্ড করে। এখন আপনি যদি কন্টেন্টটা পাওয়ারফুল করতে পারেন যাতে ফেসবুক নিজে বুঝতে পারে যে আপনার একটা সেলস আনার জন্য তাকে $1 বেশি খরচ করতে হবে না, তখন হয়তোবা আপনার কাছ থেকে বাজেটটা সে একটু বেশি নেবে আপনাকে পারফরমেন্স ভালো দেওয়ার জন্য। কিন্তু সে নিজে যদি মনে করে, এখন বুঝবেন যে ভাই তাহলে ফেসবুক কিভাবে বুঝবে আমার কন্টেন্ট ভালো না খারাপ? ভাই আল্লাহর দুনিয়াতে তো একটা সার্ভিস বা একটা বিজনেস আপনি নিজে করতেছেন না, তাই না? আপনার মতন আমার মতন আরো 10 জন মানুষ করতেছে। সো ওই 10 জন মানুষের এঙ্গেজমেন্ট, ওই 10 জন মানুষের কনভারসেশনের উপরে বেস করে সে আমার কন্টেন্টটাকে বোঝে, আমার কন্টেন্টটা আসলে কতটুকু ভালো, এই জিনিসটা ফেসবুক বোঝে। তারা যে কন্টেন্ট দিছে, আমার কন্টেন্ট দিছে, আমার কন্টেন্ট তাদের কন্টেন্ট, তাদের ইনফরমেশন আমার ইনফরমেশন গুলাকে তারা যখন কি বলে কম্পেয়ার করে, তখন হচ্ছে সে এই বিষয়টা বুঝতে পারে আসলে আমি কতটুকু ভালো, সে কতটুকু ভালো, এর উপরে বেস করে সে বাজেটিংটা করে। তার মানে হচ্ছে বাজেটটা যদি আমরা ফেসবুকের উপরে ছেড়ে দিতে পারি তাহলে হচ্ছে এইটা আমাদের জন্য একটা পারফেক্ট হয়। এখন দেখেন ফেসবুক কিন্তু আমাকে $5 সিলেক্ট করে দিচ্ছে, ফেসবুক পারতো না এখানে $25। ফার্স্ট টাইম একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য ফেসবুক এখনো পর্যন্ত $5 করছে, এবং দেখেন পার ডে ইওর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড $8 এন্ড ইওর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড $35। এবং সে কিন্তু আমাকে একটা সাজেস্ট করে দিছে, আমার যদি টাকা পয়সা বেশি থাকে, আমার যদি নিজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকে, তাহলে আমি ম্যাক্সিমাম পাওয়ারে যে আমি $8 $9 করেও খরচ করতে পারি, অথবা আমি ডেইলি $35 করে খরচ করতে পারি। তবে $5 হচ্ছে আমার জন্য একদম পারফেক্ট। কেন পারফেক্ট? দেখেন ফেসবুক কিন্তু আমাকে এখনো পর্যন্ত চিনে না, আমার বিজনেসটার সম্পর্কে জানে না। এজন্য সে কি করছে, সে বলছে তুমি $5 দিয়ে টেস্ট করো, তুমি যে কন্টেন্টটা দিছো সেই কন্টেন্টটার আশাস্বরূপ ফলটা তুমি পাচ্ছ কিনা, এক্সপেকটেশন অনুযায়ী ফলটা পাচ্ছ কিনা, বা ফেসবুক নিজেও সে জিনিসটাকে লার্ন করবে। এজন্য কিন্তু সে আপনাকে $5 রেফার করছে, সে কিন্তু বেশি করে নাই।
কিন্তু সে বলছে আমি যদি কনফিডেন্ট থাকি বা আমার যদি এক্সপিরিয়েন্স থাকে আমার বিজনেসটা নিয়ে, কাস্টমার নিয়ে, আমি $9 থেকে শুরু করে $35 পর্যন্ত প্রতিদিন স্পেন্ড করতে পারবো ভালো রেজাল্ট পাওয়ার জন্য। কিন্তু সে কিন্তু $9 এখনো দেয় না, দিছে $5। বুঝতে পারছেন? এখন আমি তো না বুঝে অনেক সময় চিন্তা করি না আমি কি করব, আমি $20 ক্যাম্পেইন করব, তাহলে আমি 2 দিন অ্যাওয়ারনেস করে $20 দিয়ে দিই। এটা হচ্ছে ভুল ধারণা। আপনি $20 দিয়ে 4 দিন ট্রাই করেন, আপনি প্রথম দিন দেখলেন আপনার যে পরিমাণ অ্যাওয়ারনেস হওয়ার কথা সেই পরিমাণ হচ্ছে না, তার মানে আপনার কন্টেন্টে ঝামেলা আছে। আপনি কন্টেন্টটাকে চেঞ্জ করে দেন, তাহলে দেখা যায় যে আপনার $20 অনেক ভালো একটা রেজাল্ট চলে আসবে। কিন্তু আপনি যদি এখানে 10 দিয়ে দেন, হয়তো বা আপনি সেই রেজাল্টটা পাবেন না। সো এই হচ্ছে মেইনলি ব্যাপার। আর এই জিনিসটা আপনাকে সব ক্যাম্পেইন করে একটা অবজারভেশন, যতক্ষণ না পর্যন্ত আপনার ব্রেন স্টর্মিং করে আপনি খুঁজে পান, ততক্ষণ পর্যন্ত আপনি ম্যানুয়াল বাজেটটা কখনো পারফেক্ট ভাবে সিলেক্ট করতে পারবেন না। যে প্রথমে আমি কত বাজেট করতে পারি, হ্যাঁ এটা কিন্তু প্রথমে বোঝা যায় না। এরপরে হচ্ছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এখানে হাইয়েস্ট ভলিউম আছে। ঠিক আছে, এখন এই যে $5, এই যে $5, এই $5 হচ্ছে ফেসবুক প্রতিদিন কিসের বিনিময়ে কাটবে? ফেসবুক কিসের বিনিময়ে কাটবে? ফেসবুক হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম রেজাল্টটা যখন দিবে তখন কাটবে। মানে হচ্ছে ধরেন ফেসবুকের টার্গেট এইখানে একটা শো করে, গ্রাফ শো করে, এখন করতেছে না কেন আমি জানি না। ধরেন ফেসবুক বলতেছে তোমার $5 আমি 2000 থেকে 4000 মানুষের কাছে অ্যাওয়ারনেস করবো, এজ এক্সাম্পল। এখন আপনাকে কিন্তু সবসময় ধরে রাখতে হবে এই 2000টাই রিয়েল, এই 4000টা কিন্তু আপনার কন্টেন্টের উপরে বেস করে হবে। এখন এই 2000 ধরেন এইখানে ফেসবুক দেখছে যে আপনার সবকিছু অ্যানালাইজ করে ফেসবুক 2200-র বেশি দিতে পারতেছে না, মানে 2200-র বেশি সে আর রিচ করতে পারতেছে না। কিন্তু সে যখন এই 2200 মানুষের কাছে পৌঁছাবে, এই 2200 মানুষের কাছে পৌঁছে আপনার $5 নেবে। এইটার মানেটা হচ্ছে সেইটা, অর্থাৎ আপনার হাইয়েস্ট ভলিউমটা যখন আসবে তখন আপনার এই বিড স্ট্র্যাটেজিগুলো ফেসবুক কাটবে। বিষয়টা বুঝতে পারছেন? এরপরে দেখেন এখানে বাজেট শিডিউল। সো বাজেট শিডিউলটা হচ্ছে কি আপনি বাজেট শিডিউল করে দিতে পারেন। কি রকমের এই শিডিউল বাজেটটা? না ধরেন আপনি আজকে আপনার একটা স্টার্ট করছেন, আজকে মানে আমি এইটা হচ্ছে অত ডিটেইলস বুঝাবো না কারণ এটা খুব সহজ জিনিস। এখন আপনি দেখলেন আজকে শুরু করছেন, আপনার চিন্তা যে কালকে $5 খরচ করে 4টা সেল হয়েছে, অ্যাজ এক্সাম্পল। এটা তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমি সেলসের কথাই বলি বোঝানোর ক্লিয়ার। 4টা সেল হয়েছে, এখন আপনি দেখলেন $5 যদি আপনার 4টা সেল হয় তাতেও আপনার ভালো প্রফিট হয়, সমস্যা নাই। তাহলে আপনি এই বাজেটটাকে কি করেন, 6 তারিখে আপনি এটাকে $7 করে দেন। ঠিক আছে, এখন দেখতেছেন $7 আপনার 8টা সেল হয়েছে, তার মানে আপনার কি অ্যাড কস্ট কমতেছে, সেলস বাড়তেছে। তাহলে আপনি শিডিউল করে করে প্রতিদিন $5 $4 করে এখানে যখন দিবেন, ওই দিন অনুযায়ী আপনার বাজেট আস্তে আস্তে বাড়তে থাকবে, আপনাকে প্রতিদিন বাড়াতে হবে না। ঠিক আছে, প্রতিদিন অ্যাড অফ করে আর আপনাকে বাড়াতে হবে না। সো এইভাবে যখন আপনি বাড়াবেন, বাড়ানোর পরে এখন দেখা যাচ্ছে যে না আপনার গতকালকের যে রেজাল্ট, আপনার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসতেছে না, তাহলে আপনি কি করবেন, আপনি শিডিউল অনুযায়ী বাজেট কমাইতে পারেন, বাড়াইতে পারেন। এটা হচ্ছে আপনি আপনার মতন করে শিডিউল করে দিতে পারেন। তবে শিডিউল করে বাজেট কেউ দেয় না, এখন বর্তমান হচ্ছে রুলস ক্রিয়েট করে দেয়। ঠিক আছে, শিডিউল করে দেয় না, রুলস ক্রিয়েট করে দেয়। যে আপনার যখন রুলস ক্রিয়েট করে দেওয়া, শিডিউল করে দেওয়ার মানেটা কি, এই জিনিসটা একটু বুঝাই। রুলস ক্রিয়েট করে দেওয়া মানে হচ্ছে আপনি তাদেরকে বলে দিতে পারবেন ফেসবুকে আমার যদি 1% সেল বাড়ে, আমার প্রতিদিন ধরেন আমার $20 করে কে দেওয়া, তুমি 1% সেল ধরেন আমার এখন সেল হচ্ছে $20-এ 20টা। ঠিক আছে, এখন যখন 1% বাড়বে, যখন 1% বাড়বে তুমি সেই দিন থেকে $30 বাজেট দিবা। মানে $20-এ 20টা সেল হচ্ছে, কিন্তু 20টা সেল হচ্ছে এটা না, 20টা সেল হওয়ার পরে যখন 1% বাড়বে, ধরেন এখন সেল হয় 22টা, তার মানে 22টা সেল যদি হয়, $20 যদি 22 সেল হয়, তাহলে আপনার ওই $20 খরচ করেই 2টা সেল বেড়ে গেছে। এখন আপনি চাচ্ছেন ঠিকই আছে তাহলে আমি $30 দিই, তাহলে হয়তো আপনার 34টা 35টা সেল আসবে। এখন আপনি যখন দেখলেন যে আপনার 10% সেল যখন বাড়বে, আপনার 10% ROI যখন আসবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তখন আপনি চাচ্ছেন আপনার পার ডে যেন $50 থাকে। ঠিক আছে, আর আপনার এইভাবে যখন আপনার এই সেলের পার্সেন্টেজ মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ধরেন এখন 5% আছে, আপনি চাচ্ছেন এই 5%-এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট যখন 4%-এ আসবে, তখন আপনার বাজেট যেন $10-এ চলে আসে। এটা হচ্ছে রুল। তার মানে আপনার এই লাভ ক্ষতিটার হিসাব আর আপনার নিজের রাখা লাগতেছে না, এইটা ফেসবুক রাখতেছে। ইভেন আপনার যখন এই সেলসের অপশনগুলো বাড়বে কমবে, আপনার বাজেটও অটোমেটিকলি ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে বাড়াইতে কমাবে, আপনি যেটা বলবেন সেটা করতে হবে। আর এখানে হচ্ছে আপনাকে নিজের ম্যানুয়ালি কমাইতে বাড়াইতে হবে, আর এটা ম্যানুয়ালি না, এটা অটোমেটিকলি ফেসবুকই বাড়াবে কমাবে। আপনার যদি প্রফিট ভালো হয় তাহলে ও আপনাকে বেশি সেল করার জন্য বেশি টাকা খরচ করাবে, আপনার যদি প্রফিট কম হয় ও আপনাকে কম কম টাকা খরচ করাবে। ঠিক আছে, আপনাকে ভালো রিপোর্টিং, ভালো কন্টেন্ট অপটিমাইজেশন করার জন্য, ভালো অ্যাড অপটিমাইজেশন করার জন্য আপনার বাজেট কমাই দিবে।
এজন্য শিডিউলটা কেউ করে না, সবাই রুলস ক্রিয়েট করে দেয়। আই হোপ বিষয়টা বুঝাইতে পারছি। এবার ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি বুঝলাম, বাজেট বুঝলাম, বাজেট শিডিউল বুঝলাম, ঠিক আছে। এখন এই জিনিসগুলা আহামরি কিছু না। দেখেন এবি টেস্টিং, এবি টেস্টিং মানেটা কি? এবি টেস্টিং মানে হচ্ছে এইখানে ক্রিয়েটিভ, তারপরে অডিয়েন্স, প্লেসমেন্ট, কাস্টম, চারটা সেগমেন্ট আছে। এবি টেস্টিং এর মানেটা হচ্ছে অনেক মানুষ সেভাবে বুঝে না। এখন আমি একটা ক্যাম্পেইনের ভিতরে দুইটা অ্যাড সেট বানাইছি, ঠিক আছে, দুইটা অ্যাড সেট বানাইছি। এগুলো বুঝাইতে একটু সময় লাগতেছে, বাট কাজগুলো শিখতেও কিন্তু বেশি সময়, এগুলো কিন্তু আহামরি কোনো কঠিন কাজ না, খালি সিলেক্ট করার কাজ। দুইটা অ্যাড সেট বানাইছি। কি বানাইছি? বানাইছি হচ্ছে ধরেন শরীফের মধু। আমি একটা অ্যাডের ভিতরে সারা বাংলাদেশের লোকেশন সেট করে দিছি একটা অ্যাড সেটের ভিতরে। একটাই কিন্তু ক্যাম্পেইন, ক্যাম্পেইন কিন্তু দুইটা না, ক্যাম্পেইন একটা। আর একটা বানাইছি শুধুমাত্র ঢাকা লোকেশন দিছি। এখন আমি এই দুইটাকে টেস্ট করব। কি টেস্ট করব? এই দুইটাকে আমি টেস্ট করব, ঢাকা লোকেশনটা টেস্ট করব, আর হচ্ছে সারা বাংলাদেশ টেস্ট করব। এখন এই যে ঢাকা আর সারা বাংলাদেশের কি টেস্ট করব? অ্যাড টেস্ট করব নাকি অডিয়েন্স টেস্ট করব নাকি প্লেসমেন্ট নাকি কাস্টম? আমি অডিয়েন্সটা ধরেন টেস্ট করব। কি টেস্ট করব তাহলে? যে আমার সারা বাংলাদেশ থেকে বেশি অডিয়েন্স আসে। এখন দুইটা কিন্তু আলাদা আলাদা অ্যাডস, নাকি শুধু ঢাকা থেকে বেশি অডিয়েন্স আছে। ধরেন বাংলাদেশ থেকে $5 সারা বাংলাদেশ থেকে অডিয়েন্স আইছে 50 জন, হ্যাঁ, এবং $5 ঢাকা থেকে অডিয়েন্স আসছে 30 জন। এখন বলেন তো কোন রেজাল্টটা ভালো? একটু কোঅপারেট করেন তো, খালি আমি কথা বললে তো হবে না, আপনাদের একটু বলতে হবে কোন রেজাল্টটা ভালো। ঢাকারটা মেবি। আচ্ছা হ্যাঁ, অবভিয়াসলি ঢাকারটা, কারণ ঢাকা হচ্ছে আপনার অল্প জায়গা, অল্প লোকের ভিতরের থেকে যেহেতু 30 জন আসছে, এই 30 জনের ভিতরের থেকে আপনার 15টা সেলস হওয়ার পসিবিলিটিস 95%, ঠিক আছে। আর এই 50 জনের ভিতরের থেকে আপনার পসিবিলিটিস 50 ধরে নেন। তার মানে হচ্ছে আপনার সেম কস্টে এখানে যদি 15টা সেল হয়, সেম কস্টে এখানে হয়তো বা 10টা সেল হবে, কারণ এটা হচ্ছে ব্রড আর এটা হচ্ছে আপনার ন্যারো। এখন যদি এরকমের হয়, এখন দেখা যাচ্ছে যে আপনি অডিয়েন্স দেখলেন যে আপনার $5 এখানে 30টা আসতেছে, যদিও এটা অডিয়েন্সের জন্য এইভাবে না, অডিয়েন্সে বেশি হলে। এখন আপনি কি করলেন? আপনি চাইছেন যে ঠিক আছে আমি এবার দেখি যে আমার কোন অ্যাডটা ভালো পারফর্ম করতেছে, আমার ভিডিও অ্যাড ভালো পারফর্ম করতেছে নাকি আমার ইমেজটা ভালো পারফর্ম করতেছে। এখন আপনি দেখলেন যে আপনার ভিডিও থেকে ট্রাফিক বেশি আসতেছে, তাহলে আপনার ইমেজটাকে অফ করে দিবেন, ভিডিওটার প্রতি বাজেট বাড়াই দিয়ে চলে যাবেন। সো এটা হচ্ছে এবি টেস্ট, মানে এ অর বি, মানে একই অ্যাড আপনি দুইটা দুই রকমের, আপনি হয়তো বা এক একটা লোকেশন দিয়ে ট্রাই করতেছেন কোন লোকেশন থেকে আমার ভালো আসে, অথবা ইমেজ অথবা ভিডিও দিয়ে ট্রাই করতেছেন এটা ভালো, কোনটা ভালো আসে, ঠিক আছে। এবার আপনি এটাকে কি করতে পারেন, এখানে কিন্তু টাইম শিডিউল দেওয়া আছে, আপনার অ্যাড কতদিন, 6 ডেজ, 7 ডেজ, 80 ডেজ, হ্যাঁ, আপনি এইভাবে দিয়ে সেই টাইম অনুযায়ী টেস্ট করতে পারেন যে আপনার কোন একটা এক্স্যাক্টলি কোন একটা ভালো কাজ করে। আমরা এই কিন্তু একটু আজকেই সবগুলো কিন্তু প্র্যাকটিক্যালি দেখব। আজকে কাজ হবে ফার্স্ট, বাস এই জিনিসগুলো বুঝলে হয়ে যায়। এরপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এইগুলোর দরকার নেই, এগুলো স্পেশাল যদি আপনার পলিটিক্যাল, তারপরে 18+ এরকমের কোনো স্পেশাল যদি থাকে তাহলে হচ্ছে এটা, বাট এটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে না। এই যে হাউজিং, এমপ্লয়মেন্ট, ফিনান্সিয়াল, তারপরে সোশ্যাল ইস্যু, তারপরে ইলেকশন আর পলিটিক্স, এই চারটা ক্যাটাগরির যদি অ্যাড হয় এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, ঠিক আছে। এই চারটা ক্যাটাগরি হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। সো এগুলো হচ্ছে আমাদের নাই। সো এইটা হচ্ছে ফার্স্ট আমাদের ক্যাম্পেইনের একটা ইনফরমেশন। ক্যাম্পেইনের ভিতরে আমাদের এই কাজগুলো করতে হয়। সো ক্যাম্পেইনের পরে একটা ফেসবুক ক্যাম্পেইন রান করতে গেলে 3টে স্টেপে কাজ করতে, আমার যদিও প্রথমে বলা উচিত ছিল। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড। ক্যাম্পেইন মানে হচ্ছে আপনার টোটাল ক্যাম্পেইন ইনফরমেশন, ঠিক আছে, আপনি কত টাকার ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইনের ভিতরে কি কি রাখবেন, কি নাম। অ্যাড সেট হচ্ছে আপনি যে ক্যাম্পেইনটা করতেছেন কোন লোকেশন, সেখানে কোন কাস্টমার, কাদের উদ্দেশ্যে, এই বিষয়গুলোর অ্যাড হচ্ছে এই যে কাস্টমারগুলোকে আপনি কি দেখাবেন, ইমেজ, ভিডিও আর আর্টিকেল, ঠিক আছে। তিনটা জিনিস আমি খুব সহজ করে বলে দিলাম, আর এক্সপ্লেন করতে গেলাম না। সো আমাদের ক্যাম্পেইন পার্টটা শেষ, এটাই হচ্ছে আমাদের ক্যাম্পেইন পার্ট। আমরা এবি টেস্টিংটা করব না আপাতত, ক্যাম্পেইন পার্ট। সো আমাদের ক্যাম্পেইনে যা যা আছে সবকিছু থাকবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। সো যখন নেক্সটে ক্লিক করব আমাদের কিন্তু এই যে দেখেন অ্যাওয়ারনেস অ্যাড সেটে চলে আসছে। এখন এইটা আমাদের কোন অ্যাড সেট, ধরেন এই ক্যাম্পেইনের ভিতরে আমি এই মেশিং এর জন্য আরো 3টে অ্যাড সেট বানাইতে পারবো। এখন একটা অ্যাড সেট আছে না, আমি এখানে আরো 3টা বানাইতে পারবো, একটা ঢাকার জন্য বানাবো। ক্যাম্পেইন কিন্তু একটা থাকবে এবং ডেইলি কিন্তু $5 করেই কাটবে। আমি দেখবো যে আমার কোথা থেকে ভালো রেজাল্ট আসে।
ঠিক আছে, আমি সেইটাকে বাজেট বাড়াই দিব, অন্যান্যগুলো অফ করে রাখবো, সেই লোকেশনটা বাড়াই দিব। এটা হচ্ছে এবি টেস্টিং করে আমরা বুঝতে পারবো। সো যেহেতু আমি এবি টেস্টিং করতেছি না, সো এইখানে আমি কি করব, এই যে অ্যাওয়ারনেস অ্যাডসেট, অ্যাডসেটের আমার একটা নাম দিতে হবে। ধরেন আমি এটা খুলনার জন্য একটা অ্যাডসেট বানাইলাম যে শুধুমাত্র খুলনায় আমার এই ক্যাম্পেইনটা চলবে, ঢাকার জন্য একটা বানাইলাম, কিন্তু আমি যদি এখানে নাম সিলেক্ট করে না দিই তাহলে আমি বুঝবো কেমনে যে আমার কোন একটা কোথায় চলতেছে? আমাকে তো অফ করে এডিট করে তারপরে দেখতে হবে, কিন্তু সেটা তো পসিবল না। এই জন্য আমি এখানে জাস্ট এইভাবে নাম দিয়ে দিব। ঠিক আছে, এইখানে কি দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম সমস্ত বাংলাদেশ বিডি। তার মানে এই অ্যাডটায় যা কিছু সেটআপ করব সমস্ত বাংলাদেশের জন্য সেটআপ করব, রাইট? এখন আমি চাচ্ছি যে বাংলাদেশের জন্য না, স্পেসিফিকলি ভাবে আমি খুলনার জন্য করব। তাহলে আমি এইখানে আরেকটা অ্যাডসেট বানাবো যেখানে আমি এইখানে বাকি একটা জিনিস দেখি, তাহলে বুঝতে পারবো। এবার আসেন অ্যাওয়ারনেস, পারফরম্যান্স গোল। ঠিক আছে, আমি যে অ্যাওয়ারনেসটা করব, টাকাটা কাটাবো, আমার পারফরম্যান্সটা ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ রিচ লিফট। ঠিক আছে, এই যে দেখেন অ্যাওয়ারনেস গোল আছে, এগুলা বোঝানোর কিছু নেই, কথা বললে অনেক সময় লাগবে, বাট সবসময় ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, মানে আমাদের অ্যাডটা সব থেকে বেশি যে রিচটা হবে সেইটা যেন ফেসবুক এর প্রতি যেন ফোকাস করে। আমরা কিন্তু ফেসবুককে বলে দিছি যে আমাদের টাকা অনুযায়ী সব থেকে বেশি যেটা রিচ হয় সেটা করবেন। এখন ডান পাশে একটা জিনিস আসছে, এই জিনিসটা না বললেই নয়। প্রথমে যখন ফেসবুকের অ্যাডভার্টাইজ সেগমেন্টে যখন কাজ করা হতো, তখন এই নীল বাটনটা এই পাশে ছিল এবং এই রেডটা এই পাশে ছিল। কারণ তখন আমি যত ন্যারো করতে পারতাম, কাস্টমার যত স্পেসিফিক করতে পারতাম, ফেসবুক তত ভালো রেজাল্ট দিত। ঠিক আছে, ধরেন আমি কি করতেছি, আমি একটা গাড়ি বিক্রি করব, তাহলে আমার গাড়িটা কাদের প্রয়োজন, যারা 50 লাখ টাকার উপরে বেতন পায়, ইত্যাদি 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 এরকমের, এটা তো লাগবেই। কিন্তু এখন কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল যত ন্যারো করে দিতে পারতাম, যে আমি চাচ্ছি যে শুধু মন্ত্রীদের কাছে, এখন মন্ত্রীদের তো সবাই গাড়ি কেনে, মন্ত্রীদের টার্গেটেড করে। সো ন্যারো করে দিতে পারলে ভালো পারফরমেন্স, বাট এখন আপনি যত ব্রড করে দিতে পারবেন। এখন আপনার কথা হচ্ছে ব্রড মানেটা কি, এখন আপনি একটা কার বিক্রি করতেছেন, আপনি দিয়ে দিলেন যাদের 50 লাখ টাকা স্যালারি আছে। এখন সে ম্যাথর হোক, সে মন্ত্রী হোক, আমি বোঝানোর জন্য মানে একদম লো ক্যাটাগরির কথা বলতেছি, সেটা ফেসবুক খুঁজে বের করবে। ঠিক আছে, সারা বাংলাদেশ থেকে খুঁজে বের করবে। আপনাকে স্পেসিফিকলি ভাবে বলে দিতে হবে না যারা গভর্নমেন্ট জব করে, আপনি শুধুমাত্র স্যালারির কথাটা উল্লেখ করবেন, ফেসবুক এখন খুঁজে বের করবে। সে ম্যাথরও হতে পারে, কারণ ওই যে ব্রড করে দিলে ফেসবুকের অডিয়েন্সকে রিফাইন করতে সুবিধা হয়। এজন্য এই ব্রডটা যেন সবসময় আমাদের যখন অ্যাড থাকবে, এই ব্রডটা যেন থাকে। এখন ন্যারো করলে আপনি কখনো ভালো রেজাল্ট পাবেন না। আই হোপ বিষয়টা ক্লিয়ার করতে পারছি, যার কারণে এখন আমাদের ক্যাম্পেইনে কোনো কাজই নাই। ঠিক আছে, এই সেগমেন্টটা আসার কারণে আমাদের ক্যাম্পেইনে কোনো কাজ নাই, খালি কয়েকটা ক্লিক করলেই হয়ে যায়। এখন আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম। এইবার আমরা যখন ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন তো ডিরেক্ট প্রোফাইল থেকে হয় না, কোনো না কোনো একটা পেজ লাগে, অর্থাৎ একটা আইডেন্টিটি লাগে, যে কোন পেজের মাধ্যমে এই কথাগুলা মানুষকে আমরা প্রচার করব। সেটার জন্য এখান থেকে আপনি আপনার প্রোফাইলে যতগুলো পেজ আছে, আপনার সেই পেজ থেকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, আমি চাচ্ছি এই পেজের মাধ্যমে, তো এই পেজটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে কস্ট পার রেজাল্ট গোল, এইটা কিন্তু আমি ইভেন বর্তমানে আমি নিজেও পারি না, কারণ এটা সেলসের জন্য। এটা হচ্ছে একটা সেলসের জন্য কত ডলার কাটে, মনে করেন এই ক্যালকুলেশন এখনো পর্যন্ত আমি নিজে ওইভাবে করতে পারবো না। এটা হচ্ছে যখন আপনি অতিরিক্ত অনেক একটা বিজনেস নিয়ে কাজ করবেন অনেক দিন, একটা বিজনেস নিয়ে, তখন আপনার আইডিয়া হয়ে যাবে কন্টেন্ট, যে একটা সেলসের জন্য ফেসবুক কত ডলার কাটে। তখন ফেসবুককে বলে দিবেন তুমি আমার একটা সেলসের জন্য $1 বেশি খরচ করবা না, তাহলে সেই অনুযায়ী ফেসবুক কাস্টমার খোঁজা শুরু করবে। কিন্তু এইটা প্রথমে দেওয়া যাবে না, তার রিজনটা হচ্ছে আমি জানি না যে আসলে আমার কন্টেন্ট কেমন, আমার কাস্টমার অনুযায়ী ফেসবুক কিভাবে কাজ করে, এই বিষয়গুলো কিন্তু জানি না, যার কারণে এইটা আমাদের কাজ না। সো এটাকে আমরা ইগনোর করব। এরপরে এখানে আরো কিছু অপশন আছে, ফ্রিকোয়েন্সি ক্যাপ, ডিফল্ট অন ইমপ্রেশন এভরি 7 ডেজ। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু দেখেন একদম নতুন আপডেট। তার মানে হচ্ছে আপনি যদি ক্যাম্পেইনটা লং টাইম করেন, সো এভরি 7 দিনের মাথায় আপনার এই অ্যাডটা একজন মানুষ আরেকবার দেখতে পারবে। আপনি এখান থেকে চাইলে এটাকে এডিট করে, এই জিনিসটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি কিনা জানি না, যেমন একটা ফ্রিকোয়েন্সি, এখন আমি চাচ্ছি যে না, একজন মানুষ 7 দিনে আমারটা 2বার দেখবে। ঠিক আছে, 7 দিনে 2বার দেখবে, অর্থাৎ একই অ্যাড একজন মানুষ একবার দেখে গেছে, মানে ইমপ্রেশন হয়ে গেছে, সে হয়তোবা 2 ঘন্টা পরে দেখতে পারে, 2 দিন পরে দেখতে পারে, অর্থাৎ 7 দিনের ভিতরে সেই অ্যাডটা তার সামনে আবার শো করাবো। কিন্তু এইটা আমি করব না, কেন করব না, কারণ আমি তো অ্যাওয়ারনেস করতেছি, আমি একবারই জানাবো মানুষকে। ঠিক আছে, কিন্তু আমি সেলসের জন্য এটাকে একটু বাড়াবো। ঠিক আছে, এটাকে বাড়াবো, সো আমি একবারই করব। একবার যার কাছে যাবে সে দ্বিতীয়বার আর পাবে না। হ্যাঁ, দ্বিতীয়বার পাবে, তার যদি মাথায় ঢোকে, পরে যদি মনে হয়, সে যদি ওই রকমের একটা ক্যাম্পেইন লিখে সার্চ করে, তখন ফেসবুক ওই সার্চ অ্যালগরিদমের কারণে তার কাছে আবার শো করাবে। বাট ফেসবুক আপনি দ্বিতীয়বার শো করবে না। 7 দিন, আমি যদি এইটাকে 10 দিন রাখি, তাহলে সে 7 দিন পরে এইটাকে আবার তার কাছে শো করাবে। আমি মনে হয় বুঝাইতে পারছি এই ফ্রিকোয়েন্সি ক্যাপ বিষয়টা কি। দেখেন
উপরে দেওয়া আছে কিপ পিপল ফ্রম সেলিং ইউর অ্যাড টু ওপেন, এটা কিন্তু সেলিং এর জন্য কাজ করে। বিশেষ করে এন্টার দ্য মিনিমাম নাম্বার অফ ডে শুড পাস বিফোর সামওয়ান সি ইউর অ্যাড অ্যাগেইন। ঠিক আছে, অর্থাৎ 7 দিনের ভিতরে আপনার একবারের বেশি কিন্তু পুনরায় তাকে অ্যাড দেখাবে না। কিন্তু আপনি এখানে যদি 7 দিনে 7 বার দেন, ও প্রতিদিন তাকে অ্যাড দেখাবে। এতে কিন্তু একটা কাস্টমার বিরক্ত হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু ফেসবুকের এই 25 সালেরই এর জন্ম হয়েছে, আগে ছিল না। ওকে, এরপরে ডিনামাইক ক্রিয়েটিভ, ইউ উইল অটোমেটিক্যালি ক্রিয়েটেড কম্বিনেশন অফ ইউর মিডিয়া অ্যান্ড টেক্সট দ্যাট ইউর অডিয়েন্স ইজ লাইকলি রেসপন্ড টু। এটাকে আপনি চাইলে সিম্পলি ভাবে অন করে দিতে পারেন, সো না দিলেও সমস্যা নাই। এইখানে অ্যাবাউট ডিনামাইক ক্রিয়েটিভ থাকলে আপনি মানে এটা দরকার নাই। দরকার নাই বলতে হচ্ছে কি, যেহেতু হচ্ছে আমাদের তো নতুন পেজ, কোনো কিছু নাই, অটোমেটিক্যালি ভাবে কিছুই নাই, সুতরাং হচ্ছে আহ, কিভাবে বুঝাই এটা, মানে খুব সহজ করে যদি বলি, ধরেন আমি বডির গানের একটা মানে মেসেজার গানের হচ্ছে অ্যাওয়ারনেস করতেছি, তখন হচ্ছে আমার ফেসবুক পেজে অন্য অন্য কোনো যদি থাকে বা এর কম্বাইন করে এটা যদি অন করা থাকে, সেগুলো আমি যদি এইখানে অ্যাবাউট ডিনামাইক ক্রিয়েটিভ করে দেই, এখানে যদিও এটা সেলস ক্যাম্পেইন ছাড়া সম্ভব না, এইখানে দেখেন শু আছে, তারপরে অরিজিনাল, মানে একটার সাথে আরেকটার কম্বাইন যখন করে দিব, তখন সেগুলো অডিয়েন্স বুঝতে পারবে। যেটাকে হচ্ছে আপনার এটাকে কি বলে, এটাকে হচ্ছে আমি যদি বলি যে কিভাবে বুঝাই, মানে একটা শব্দ দিয়ে যদি বলি, মানে ফানেল বেজ, মানে সেলস ফানেল টাইপের একটা বিষয়, যেটা হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ এনশিওর করি। এটা হচ্ছে আমাদের এখানে ডিনামাইক ক্রিয়েটিভটা দরকার নাই। ঠিক আছে, এইটা আমি আপনাদের হয়তোবা বুঝাইতে পারতেছি না, বাট কিভাবে আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন, এটা এটা নিয়ে পেশার কিছু নাই, এটা কখনো রাখি না। এরপরে বাজেট শিডিউল, বাজেট শিডিউল এখন দেখেন আমরা কিন্তু ক্যাম্পেইন একটা বাজেট করে আসছি। ঠিক আছে, ক্যাম্পেইন একটা বাজেট করে আসছি। এখন এইখানে কিন্তু অ্যাড সেটে একটা বাজেট, এখন ক্যাম্পেইন বাজেট আর অ্যাড সেট বাজেট দুইটা বিষয় আছে। আমি যদি অ্যাড সেটের বাজেট দিয়ে ক্যাম্পেইন করি, তার মানে আমি যতগুলো অ্যাড সেটে দিব ততগুলো বাজেট আমার এখানে বসাইতে হবে। আর আমি যদি ক্যাম্পেইন বাজেট দিয়ে অ্যাডস রান করি, ওই ক্যাম্পেইনের আওতায় আমি যতগুলো অ্যাডস দিব, ওই ক্যাম্পেইন ওয়াইজ আমাকে খরচটা হবে। ঠিক আছে, সো আই হোপ এই বাজেটের বিষয়টাও বুঝতে পারছি। এরপরে হচ্ছে অ্যাড স্পেন্ড লিমিটেড, যা যা কিছু আছে, এইটা কিন্তু অ্যাড সেট, এইটা কিন্তু ক্যাম্পেইনে না। ধরেন আমার ক্যাম্পেইন, আমি একটা ক্যাম্পেইন করছি, আমি এটাকে একটু ক্লিয়ার করে বুঝাই, না হলে হচ্ছে আপনাদের ভিতরে কনফিউশন থাকবে। এই যে ক্যাম্পেইনটা প্রথমে আমরা করছি, এই ক্যাম্পেইনের ভিতরে আমি বাজেট দিছি $50। ঠিক আছে, আমার অ্যাড অ্যাকাউন্টটার খরচ পড়বে, বিজনেস ম্যানেজারকে আমি পারমিশন দিছি যে বিজনেস ম্যানেজার অর্থাৎ আমার ক্যাম্পেইন টাকা খরচ করবে, ক্যাম্পেইনের মাধ্যমে আমি টাকা খরচ করাবো। এখন আমি ওর ভিতরে যত অ্যাডসেট বানাবো, সব অ্যাডসেট কিন্তু এই $50 থেকে খরচ করবে। আমি যদি 5টা বানাই, তাহলে 5টা $10 করে খরচ করবে। কিন্তু আমি যদি আমার এই অ্যাড অ্যাকাউন্টকে অ্যাডসেটের সাথে কানেক্ট করি, তাহলে আমি যতগুলো অ্যাডসেট করব, আমি যা বাজেট দিব তাই খরচ করবে। ঠিক আছে, তাই খরচ করবে। সো এই কারণে এইখানে বাজেটটা দেওয়া আছে। এইখানে স্পেন্ড লিমিট, আমার কোনো অ্যাড স্পেন্ড লিমিট নেই, যেটা বাই ডিফল্ট। এইখানে দেখেন ইউর অ্যাডসেট ডেইলি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট $5। এখন আমি কিন্তু ক্যাম্পেইন বাজেটটা সিলেক্ট করছি আমার অ্যাড অ্যাকাউন্টে। যদি অ্যাড অ্যাকাউন্টে আমি অ্যাডসেট বাজেট সিলেক্ট করতাম, আমি এই বাজেটটাকে কিন্তু এখান থেকে বাড়াইতে পারতাম, বাট এখান থেকে আমি কি করতে পারতাম, এখান থেকে কিন্তু আমি বাড়াইতে পারতাম না কেন, এখন কিন্তু আমি বাড়াইতে পারতেছি না, কারণ আমি ক্যাম্পেইনে এই বাজেটটা সিলেক্ট করে দিয়েছি। কয় ডলার? $5। আচ্ছা, এবার শিডিউলের বিষয়টা তো আমরা ক্যাম্পেইনতে দিয়ে দিচ্ছি, আমাদের কোনো শিডিউল নাই। এরপরে হচ্ছে ইন টাইম। এখন আমি তো ডেইলি বাজেট দিছি, তাই না? আমি কিন্তু ডেইলি বাজেট দিছি, আমি কিন্তু লাইফ টাইম বাজেট দিই নাই। আচ্ছা, ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের ব্যাপারে কথা বলি নাই, সেটা হচ্ছে, আচ্ছা ওইটা আমরা সেলস ক্যাম্পেইনে যখন দেখবে না তখন বলে দেব। মানে আপাতত হচ্ছে দেখি যে $5 দিছি, এখন আমার কার্ডে হচ্ছে ধরেন $200 আছে। এখন ও কি করবে, ডেইলি বাজেট দিছে, ও প্রতিদিন $5 কাটতে থাকবে, প্রতিদিন $5 কাটতে থাকবে। এখন প্রতিদিন $5 কাটলে তো সমস্যা। এখন ধরেন আমার একটা সিজনাল ব্যবসা, আমি চাচ্ছি এই ক্যাম্পেইনটা আমি 15 দিন চালাবো, বেশি দিন চালাবো না। হ্যাঁ, তখন আমি কি করব, আমি এখানে একটা ইন টাইম দিয়ে দিব। ঠিক আছে, এখানে ইন টাইমটা আমি দিয়ে দিব যে আজকে শুরু করছি, আজকে 26 তারিখ, আমি চাচ্ছি আগামী মাসের 14 তারিখে গেলে একটা অফ হয়ে যাবে। তার মানে ওই 14 তারিখ পর্যন্ত একটা চলবে, আর চলবে না। এই যে টাইমের ব্যাপারটা আমরা বুঝে গেলাম। বাজেট শিডিউলিংটা আমরা আগে জানি। অডিয়েন্স কন্ট্রোল, মেইন কাজটা হচ্ছে এখানে। এখন দেখেন সেট অডিয়েন্স কন্ট্রোল ফর অল ক্যাম্পেইন। এখানে একটা অপশন আছে, মাই বিজনেস অনলি অ্যাডভার্টাইজ স্পেসিফিক লোকেশন, মাই বিজনেস অ্যাডভার্টাইজ রেস্ট্রিক্টেড গুডস অর সার্ভিস, মাই বিজনেস রেস্ট্রিকশন আপনার সাম প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড, প্রোডাক্ট ইটস ব্র্যান্ড। এগুলোকে সব ওপেন করে দিবেন, সব ওপেন করে দিবেন, সব ওপেন করে দিবেন।
এখন এই সিস্টেমটা কিন্তু আগে এরকমের ছিল না, ঠিক আছে, এরকমের ছিল না। এখন এইখানে আমাদের কি করা লাগতো জানেন, এই যে দেখেন মাই বিজনেস ডাজ নট শো অ্যাডস টু ওন এমপ্লয়িজ, এটাকে অফ রাখেন, ঠিক আছে, এটাকে অফ রাখেন, মানে আমাদের নিজেদের এমপ্লয়ির কাছে আমাদের অ্যাড শো করবে না, এরকমের না, এটাকে অফ রাখেন। রেস্ট্রিক্টস অ্যাডভার্টাইজ সাম অডিয়েন্স টু প্রোটেক্ট ইটস ব্র্যান্ড, এটাকেও চাইলে অফ রাখেন। এগুলো একটু পড়ে নেবেন, অ্যাডভার্টাইজ ইজ রেস্ট্রিক্টেড গুডস অর সার্ভিস, আচ্ছা এটা অবশ্যই অন থাকবে, কারণ আমাদের হচ্ছে 18+ অবশ্যই লাগবে, মাই বিজনেস ক্যান অ্যাডভার্টাইজ স্পেসিফিক লোকেশন, এটাকেও আমরা অফ রাখি। শুধুমাত্র এটাকে অন রেখে আমরা রিভিউ তো দিতে পারি, অথবা আমি চাইলে সবগুলো অন করে একবার রিভিউ তো দিয়ে আমার পারমিশনটা আমি এখানে ওপেন করে রাখতে পারি, ঠিক আছে, ওপেন করে রাখতে পারি, অ্যাপ্লাই করে ওপেন করে রাখতে পারি। এটা ডাজন্ট ম্যাটার। অডিয়েন্স কন্ট্রোল, এটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। আচ্ছা এইগুলো হচ্ছে দিবে না। এরপরে দেখেন এইখানে লোকেশন নামের একটা অপশন আছে, এখান থেকে আপনি লোকেশন সেট আপ করে দিবেন, আপনি কোন কোন লোকেশনে দেখতে চাচ্ছেন, ঠিক আছে। আমি সমগ্র বাংলাদেশে দেখাবো, জাস্ট এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পরে এইটাকে এখান থেকে জাস্ট ক্লিক করে এই যে দেখেন এই যে আছে আপনার এইখানে সার্চ করবেন, একটা বাই ডিফল্ট তো থাকে, এইখানে ধরেন আমি সার্চ করলাম ডিএইচকে ঢাকা, ঢাকা সার্চ করার পরে যে ঢাকা বিহার, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু এইখানে দেখেন এই অডিয়েন্স সম্ভবত এইখানে এইটাকে আমি একটু কেটে দিই তাহলে বোঝা যাবে, এইখানের অডিয়েন্সটা একটু কমে যায়। কিন্তু আমি এই যে ঢাকার এইখানে একটা বিষয় আছে ঢাকা ডিভিশন, জাস্ট এই অপশনটা আসবে, আমার বাংলাদেশটা কিন্তু সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, তারপর আমি ঢাকায় স্পেসিফিকলি ভাবে বাংলাদেশের ঢাকা সিলেক্ট করে দিছি এবং ঢাকায় চাচ্ছি ঢাকার অ্যারাউন্ড 25 কিলোমিটারের ভিতরে আমার একটা দেখাবে। আমি চাইলে এটাকে বাড়াইতে পারি, ঠিক আছে, বাড়াইতে পারি, এই যে আপনার কি আছে এখানে, এটাকে একটু ছোট করি, এটা বাড়াইতে পারি, বাট এখান থেকে ছোট বড় আমি হচ্ছে ছোট বড় করে বাড়াইতে কমাইতে কিন্তু পারতেছি। যাই হোক আমি এটা কেটে দিয়ে প্রথমে হচ্ছে এটাকে হচ্ছে আমি এটা রেডিয়াসটা 50 কিলোমিটার আছে, আমি একটু কমাই দেই, ঝামেলা। আমি এটাকে এক্সক্লুড করে দিই ঢাকা ডিভিশন। যদি এইখান থেকে সরি যদি এইখান থেকে কোনো কারণে আপনি ভুলবশত এই লোকেশনটা সিলেক্ট করছেন, হ্যাঁ, লোকেশন সিলেক্ট করার পরে আপনি রিমুভ করতে পারতেছেন না, এভাবে রিমুভ করতে পারতেছেন না, তখন আপনি এক্সক্লুডে এসে ইনক্লুডেড জায়গায় এক্সক্লুডে এসে সেম সেম লোকেশনটাকে অ্যাড করে দিবেন, অ্যাড করে দিলে কি হবে ওই জায়গাটা অটোমেটিকলি ভাবে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিকলি ভাবে এই যে ঢাকা আছে এই ঢাকাটা অটোমেটিকলি ভাবে রিমুভ হয়ে যাবে। এখন দেখেন রিমুভ হয়ে গেছে, জাস্ট ইনক্লুডে এখন ক্লিক করেন, ইনক্লুডে ক্লিক করার পরে এইখান থেকে জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দেন। আমি জানি না মাঝে মাঝে এই প্রবলেমটা হয়, কেন হয় আমি জানি না, জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দেন, সমগ্র বাংলাদেশটা কিন্তু এখানে সিলেক্ট করা আছে। এবার আপনার একটা সাধারণত কোন বয়সের মানুষ দেখলে হয়, আমার 18 থেকে 65, মানে এটা হচ্ছে এজ রেস্ট্রিকশন, আপনি এখানে ক্লিক করে বাড়াইতে কমাইতে পারেন। জেন্ডার যদি উমেন প্রোডাক্ট হয় আপনি এখান থেকে মহিলা সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, ম্যান হলে দিয়ে দিবেন। এবার আপনি যদি চান যে যারা হচ্ছে শুধু আপনার যদি এমন কোনো প্রোডাক্ট থাকে যারা আরবি জানে তাদের সাথে তাদের জন্য দরকার, তাহলে আপনি এইখান থেকে চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। অবশ্যই এইখান থেকে আমরা কি দিলাম ল্যাঙ্গুয়েজের জায়গায় এইখানে আমরা ইংলিশটা তো অবশ্যই থাকবে, আপনি চাইলে বাংলাটাও দিতে পারেন, অনেকে বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেসবুকে, ঠিক আছে, আপনি চাইলে বাংলা দিতে পারেন, তবে ইংলিশটাই থাকে। সো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এরপরে হচ্ছে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টে এসে দেখেন একটা খেলা আছে অ্যাডস অন থ্রেডস, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট। এখানে দুইটা প্লেসমেন্ট, একটা হয় ম্যানুয়াল আর একটা হয় অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এখন অ্যাডভান্টেজ বলতে হচ্ছে আমি যে অ্যাডটা দেখাবো, ধরেন একটা ইমেজ অথবা একটা ভিডিও, এটা কোথায় দেখাবো, ফেসবুক স্টোরি, ফেসবুক রিলস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এখন আমার অডিয়েন্স কোথায় অ্যাক্টিভিটিস ভালো থাকবে, আমার একটা কোথায় শো করালে ভালো হয়, এইটা যদি আমি ম্যানুয়ালি যদি করতে যাই তাহলে হচ্ছে আমাকে ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করে আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে আমার একটা কোথায় কিভাবে দেখাবে এবং আমি কোথায় কোথায় দেখাবো, আমি মেসেঞ্জার স্টোরিতে দেখাবো কিনা, হ্যাঁ। কিন্তু এই আমার থেকে ফেসবুক ভালো জানে যে আমার একটা কোথায় দেখালে আমার অ্যাডের পারফর্মটা ভালো হবে। দেখেন এখানে 83% স্কোর আছে, কিন্তু আমি যদি অ্যাডভান্টেজটা সিলেক্ট করে দেই আমার স্কোরটা আই হোপ 89% হয়ে গেল, ঠিক আছে, 89% হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন প্লেসমেন্ট মানে কি। প্লেসমেন্ট আপনি চাইলে ম্যানুয়ালও করতে পারেন, কিন্তু বর্তমান সবাই এই ফেসবুকের উপরেই ছেড়ে দেয়, ফেসবুকের নিজের উপরে ছেড়ে দেয়, সে যেটা জানে।
এরপরে দেখেন এখানে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবল নামের একটা অপশন, এখানে বলা হয়েছে প্রিভেন্ট ইউর অ্যাডস ফ্রম অ্যাপিয়ারিং নিয়ার কন্টেন্ট দ্যাট ব্র্যান্ড ম্যানেজ ব্র্যান্ড সেফটি সুইটেবল, এটা হচ্ছে দরকার নাই। তারপরে হচ্ছে আপনার ইনভেন্টরি ফিল্টার, এটারও দরকার নাই। পাবলিশার ব্লক ফাস্ট, এটাও দরকার নাই। কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, এটারও দরকার নাই। এগুলো কখনো করি নাই, আমি জানিও না এটা দিয়ে কি করে, ঠিক আছে? যার কারণে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বলতে পারতেছি না কি করে। হয়তোবা এখান থেকে আপনি ইনভেন্টর ফিল্টার নামের কোনো কিছু করতে পারেন, যেটা ইভেন্ট ম্যানেজারের সাথে ক্রস ম্যাচ করার একটা অপশন থাকতে পারে, বাট আই এম নট শিওর, আমি এগুলো পড়ি নাই। এখানে দেখেন ক্লিক করলে একটা আর্টিকেল ওপেন হবে, ঠিক আছে? যখন কোনো নতুন ফিচার আসে, সো যাই সুইজিং অ্যাকাউন্ট করে এই আর্টিকেলগুলো ফেসবুকের থ্রুতে গিয়ে পড়লে বোঝা যায় এর মানেটা কি। এগুলা কারো কাছ থেকে শিখতে হয় না। নতুন নতুন যখন ফিচার আসে এরা এক একটা এর পুরা হিস্টোরি নিয়ে একটা আর্টিকেল দিয়ে দেয়, তখন সেই আর্টিকেলটা পড়লে বোঝা যায় মানেটা কি। যদিও এখনো পর্যন্ত এর কোনো কাজ আমি করি নাই, জানি না, তাই এটা সম্পর্কে আমি কোনো কিছু বলতেছি না। সো এরপর হচ্ছে নেক্সটে গেলাম। সো নেক্সটে যাওয়ার পরে আমরা চলে আসবো এবার অ্যাডে। এতক্ষণ আমরা কি করছি, আমরা একটা ক্যাম্পেইন সাজাইছি, ক্যাম্পেইনটা কোথায় কোথায় দেখাবো, কাদেরকে দেখাবো সেটা করছি। এবার হচ্ছে আসলে আমরা কি দেখাবো, ঠিক আছে, কি দেখাবো। সো এখানেও আমরা কি করলাম, এইখানে আমরা অ্যাড দিয়ে দিলাম, বিডি লিখে দিলাম, ঠিক আছে? সমগ্র বাংলাদেশের জন্য লিখে দিলাম। কিসের অ্যাড? এটা হচ্ছে মেসেজার গান, জাস্ট বোঝার জন্য নামটা দিলাম। দেওয়ার পরে পার্টনারশিপ অ্যাড। আমি যদি আমার অ্যাডটার কোনো পার্টনার রাখতে চাই, ধরেন আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আমারও আছে, আমি ক্যাম্পেইনটা করব, আমি না পারলে আপনি ম্যানেজমেন্ট করবেন, আপনি না পারলে আমি করব, তখন আপনার বিজনেস ম্যানেজারের সাথে আমার এই অ্যাডটার একটা পার্টনার করে দেওয়া, ঠিক আছে? সো এটা হচ্ছে দরকার নাই, এটা কোনো কাজ না, এটা জাস্ট হচ্ছে ম্যানেজমেন্টের জন্য একটা পার্টনার। আইডেন্টিটি, আমরা এই পেজের মাধ্যমে অ্যাডটাকে চালাবো। এটা কিন্তু আমি একবার ক্রস ম্যাচ করতেছি, আমি কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে চাচ্ছি কিনা। অবভিয়াসলি আমি চাচ্ছি না। যদি চাই তাহলে আমি এইখান থেকে কানেক্টর অ্যাকাউন্টে ক্লিক করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন হলে এখানে কানেক্ট হয়ে যাবে, আমার অ্যাডটা ইনস্টাগ্রামে শো করবে। এরপর হচ্ছে অ্যাড সেটআপ। এখানে এসে অ্যাড সেটআপের পরে তিনটা অপশন, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, তার মানে আমি এখান থেকে, ধরেন আমার ভিডিও আছে, ইমেজ আছে, আমি এখান থেকে অ্যাডটা সাজাবো। আর একটা হচ্ছে আমার ফেসবুকে ইউজ এক্সিস্টিং পোস্ট, আমার ফেসবুকে পোস্ট অলরেডি করা, আমি সেটাই প্রচার করব, ঠিক আছে? তাহলে কি করব, এই ইউজ এক্সিস্টিং পোস্টে গিয়ে এই যে সিলেক্ট পোস্টে ক্লিক করে আমার এখানে যে পোস্টগুলো আছে, ঠিক আছে, আমার এখানে যে পোস্টগুলো আছে, আমি যে কোনো একটা পোস্ট সিলেক্ট করব। সেই পোস্টটা সিলেক্ট করার পরে ধরেন আমি এটাই সিলেক্ট করে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এই অ্যাডটা আমার অটোমেটিকলি ভাবে এখানে চলে আসবে এবং আমি ডান পাশে দেখতে পারবো আমার কোথায় কি দেখাবে, ঠিক আছে, কোথায় কি দেখাবে। আমি চাচ্ছি ক্রিয়েট অ্যাড, সবই তো জানতে হবে, এগুলো কিন্তু কঠিন না, জাস্ট কয়েকটা ক্লিকের ব্যাপার। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে আবার তিনটা অপশন আসবে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারাজল, কালেকশন। কালেকশনটা আবার হচ্ছে একটু ই কমার্সে যেতে হবে, আপনাকে অবশ্যই ফেসবুকে একটা শপ বানাতে হবে। সেখানে আপনার অনেক একটা কালেকশন মানে হচ্ছে, আমি এই জিনিসটা একটু বুঝাই দিই, যদিও আমি এখন দেখাইতে পারবো না এটা, আমি জিনিসটা একটু বুঝাই দিলে আপনারা বুঝবেন। ধরেন আপনার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, ঠিক আছে? পেজ আছে কি, ধরেন ম্যান হুডি, আমি জাস্ট বুঝাইলাম ম্যান হুডি, উম্যান হুডি। এখন এই ম্যান হুডির ভিতরে 50টা হুডি আপনার আছে। এখন 50টা হুডি এই ম্যান হুডির ভিতরে, আবার উম্যান হুডির ভিতরে আছে 40টা। এখন আপনি এখানে দুইটা কালেকশন বানালেন, একটা ম্যান হুডি আর একটা উমেন হুডি। তাহলে কি করবে, মানুষ যখন আপনার এই কালেকশনগুলো দেখলে সেই 50টা প্রোডাক্ট সব দেখতে পারবে, যেটা কিন্তু ক্যারাজল বা সিঙ্গেল ইমেজে সম্ভব না। আবার এই 40টা উমেন, আপনি যদি উমান হুডিটা ক্যাম্পেইন করেন কালেকশন, তাহলে 40টা প্রোডাক্টই মানুষ এই ক্যাম্পেইনের ফলে দেখতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি কালেকশন, তবে এটাও আমি আপনাদেরকে দেখাবো। আর যেহেতু আমি আপনাদেরকে সবই দেখাবো, সো সিঙ্গেল ইমেজ অর্থাৎ আপনি একটি ইমেজ বা একটা ভিডিও দিয়ে যদি ক্যাম্পেইন করেন তাহলে আপনাকে এটা থাকবে। এখন আপনি যদি চান যে ক্যারাজল, যে আপনার একটা ইমেজের পরে একটা ইমেজ আসবে অথবা একটা ভিডিওর পরে একটা ভিডিও আসবে, এভাবে আপনি 3-4টা ভিডিও দেখাইতে চান, তাহলে আপনি ক্যারাজলটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু আপনি মাল্টিপল দেখাইতে পারবেন, মানে মিনিমাম 2টা, ম্যাক্সিমাম এখানে কিন্তু কোনো ধরনের বলা হয় নাই। বাট ভিডিও কখনো ওইভাবে দেখায় না, ইমেজ স্লাইড শেয়ার করে অনেকে ক্যাম্পেইন করে, ঠিক আছে? তাহলে সিঙ্গেল, যদি আপনার ক্যাম্পেইন হয়, ক্যারাজলটা তেমন একটা মানুষ করে না, বাট সিঙ্গেলটাই বেশি হয়, কালেকশনটা হয়। ক্যারাজলটা একটা সময় ক্যারাজল করতো যখন ইমেজের একটা ডিমান্ড ছিল, কিন্তু ভিডিও কন্টেন্ট আসার কারণে এখন ক্যারাজল করে না, বাট একটা লং টাইম ভিডিও করে,
ঠিক আছে, একটা লং টাইম ভিডিও করে। এইখানে আবার সুবিধা আছে যে ক্যারাজলে কি হয় যে ধরেন আপনি 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও করলেন, আপনি সেলস ফানেল ওয়াইজ 3টা ভিডিও বানাইলেন এবং 3টা ভিডিও আপনি ক্যারাজল আকারে দেখাইলেন, তখন মানুষ হয় কি যে বড় ভিডিওর থেকে ছোট ভিডিও দেখতে আকর্ষণীয় হবে, এবং একটা ভিডিও শেষ হওয়ার সাথে সাথে নতুন একটা ভিডিও আসে, সে জিনিসটা মানুষ একটু মানে পুরো জিনিসটাই মানুষ আকর্ষণের সহিত দেখে। তো এখন এটা সিস্টেমটা একই, এখন আপনি যেটা সিলেক্ট করেন, শুধু কালেকশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুক পেজের সব ক্রিয়েট করতে হবে, সেটার সাথে আপনার বিজনেস ম্যানেজারে প্রোডাক্টগুলোকে ভেরিফাইড করতে হবে, তারপরে কালেকশন ক্যাম্পেইনটা করতে একটু আলাদা, কিন্তু বাকি দুইটা একই সিস্টেম। এখানে এরপরে দেখেন এইখান থেকে আপনি আপনার টার্গেট সিলেক্ট করলেন, কি ক্যাম্পেইনটা দেখাবেন, তারপরে হচ্ছে এখানে এসে আপনার ডেস্টিনেশন, আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ওয়েবসাইট, তারপরে হচ্ছে এইখানে অবশ্যই ওয়েবসাইট থাকে। এখন ধরেন আমরা তো কি ক্যাম্পেইন করতেছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, আর ধরেন আমার কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে কি দিব, সেখান থেকে আমি এখান থেকে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে, অথবা ওয়েবসাইট সিলেক্ট করতে পারি, ডাজেন্ট ম্যাটার। ওয়েবসাইট সিলেক্ট করার পরে আমি এখানে আমার ফেসবুকের পেজের ইউআরএলটা দিয়ে দিতে পারি, ফেসবুকের পেজের ইউআরএলটা দিয়ে দিতে পারি। এখানে দেখেন পেজের, ফেসবুক পেজের ইউআরএলটা, ওই যে সহজ সমাধান যে পেজটা আছে ওই পেজের ইউআরএলটা কিন্তু আমি ওইখানে দিয়ে দিতে পারি। যাই হোক, আশা করি আমি আপাতত কোনো ইউআরএল দিচ্ছি না, তারপরে ধরেন আমি এই ইউআরএলটা দিয়ে দিচ্ছি, না দিলে আবার কেমন হয়, এই ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই ইউআরএলটা চলে আসছে, লার্ন মোর, যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি। হ্যাঁ, এখানে কোনো ধরাবান্ধা ছোঁয়া নাই, আপনার ওয়েবসাইট থাকতে হবে ইত্যাদি ইত্যাদি হানতা না, এরকমের কিছু নাই। ডিসপ্লে লিংক, আপনি যদি লিংকটা এরকমের ডিসপ্লে করতে চান লিংক দিতে পারেন। মোবাইল অ্যাপ, অবশ্যই আমার কোনো অ্যাপ নাই, ঠিক আছে, অবশ্য আমার এখানে একটা মানে আপনার ফেসবুকের বিজনেস ম্যানেজারের থ্রু দিয়ে একটা কাজ করার জন্য করা হয়েছিল, একটা প্ল্যানের জন্য করা হয়েছিল একটা, বাট এটা আমি ব্যবহার করি না। এবার হচ্ছে ব্রাউজার অ্যাড অন নন হোয়াটসঅ্যাপ কল মেসেঞ্জার, অর্থাৎ আপনি যে ট্রাফিকগুলো অ্যাওয়ারনেস করতে চান তারা যদি আপনার সাথে এঙ্গেজড হতে যায় বা আপনার সাথে যদি কন্ট্যাক্ট করতে চায়, আপনি আপনি এখানে স্পেসিফিকলি ভাবে তাদেরকে কি করবেন, আপনি তাদেরকে কি কলে যাচ্ছেন, মেসেঞ্জার অ্যাপে যাচ্ছেন, নাকি হচ্ছে হোয়াটসঅ্যাপে যাচ্ছেন। তো আমি কোনোটাই যাচ্ছি না, আমি যাচ্ছি ডিরেক্ট তারা লার্ন মোর বাটনে ক্লিক করুক, অথবা তারা হচ্ছে আমাকে কমেন্টস করুক, ইনবক্স করুক, যাওয়া আমার কাজ হচ্ছে অ্যাওয়ারনেস করা। কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপে চান, হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট করে দিলে এখানে হচ্ছে আপনার লার্ন মোরের কারণে হোয়াটসঅ্যাপটা শো করবে, বাট আপনার এই লিঙ্কটা শো করবে না, ঠিক আছে। এগুলো কিন্তু নর্মাল ব্যাপার। এরপর আপনি যদি কল চান, আপনি নাম্বার দিয়ে দেবেন, এখান থেকে মানুষ ডিরেক্ট আপনাকে ক্লিক করলে আপনার ওখান থেকে কল চলে আসবে। সো আমি এখানে ননটাই দিয়ে দিয়েছি, আমার কোনো বাটন অ্যাড থাকবে না, জাস্ট এখানে থাকবে এই যে অ্যাজ ইট ইজ এভাবেই থাকবে। লার্ন মোরে ক্লিক করে মানুষ হচ্ছে আমার পেজে যাবে, পেজে যাওয়ার পরে সে আরো বিস্তারিত জানতে পারবে, তাদের সাথে কথা বলা বা তাদের সাথে এঙ্গেজ, আমি যেহেতু অ্যাওয়ারনেস করতেছি আমার এই এঙ্গেজটা আগে মানুষ জানুক, জানার পরে যারা একটু কষ্ট করে আমার সাথে এঙ্গেজড হবে তাদের সাথে আমি কথা বলবো। এরপরে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে আপনি ইমেজ অ্যাড আর ভিডিও অ্যাড, যেহেতু আমি আপাতত একটি ইমেজ দেখাই, সিম্পল একটি ইমেজ, জাস্ট আমি ইমেজটা দিচ্ছি, ইমেজ ভিডিও একই জিনিস, জাস্ট একটা ইমেজকে আমি এখান থেকে সিলেক্ট করে নেই। এখন ধরেন আমার এখানে তো পেজে অনেকগুলো ইমেজ করছি যার কারণে এখানে আছে, বাট যদি না থাকতো তাহলে আমি এখান থেকে আপলোডে ক্লিক করতাম, ধরেন আমার পেজে কোনো ইমেজ না, আপলোডে ক্লিক করে আমার কম্পিউটার থেকে বা মোবাইল ফোন থেকে যেখানেই থাকুক আমি সেখান থেকে হচ্ছে এই ইমেজগুলো সিলেক্ট করে আপলোড করে নিতে পারি, নিয়ে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে ক্রপ নামের একটা অপশন আছে, আমরা এই যে এই জায়গাটাতে দেখেন এই যে ক্রপ নামের টার্ন অন ফ্লেক্সিবিলিটি, এটাকে যদি একটু আনচেক মার্ক করি তারপর হচ্ছে না, এখানে সবকিছু কিন্তু অরিজিনাল সাইজটা আছে, কিন্তু অরিজিনাল সাইজটা আমার এইখানে অরিজিনাল, দেন দিস ইমেজ ইজ টু স্মল, আচ্ছা এটাও বলতেছে স্মল। এই যে দেখেন যেইগুলাতে প্রবলেম শো করতেছে আমরা এখান থেকে জাস্ট ক্রপ অ্যান্ড এক্সপ্যান্ডে ক্লিক করব, এটা কিন্তু এআই, ঠিক আছে, এবং এই নিচে এসে ক্রপ অ্যান্ড এক্সপ্যান্ডে ক্লিক করব, করে নেক্সটে ক্লিক করব, তখন হবে কি ওই ফেসবুকের এআই অটোমেটিক্যালি ভাবে যার জন্য যেখানে যে সাইজটা দরকার সেই সাইজটাও বানিয়ে নেবে। এরপরে টেক্সট, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে ডেসক্রিপশন। এখন এই বিষয়টা হচ্ছে আমি এইখানে প্রাইমারি টেক্সটটা লিখি আপনাদেরকে জাস্ট একেবারে হাতে কলমে দেখানোর জন্য, ঠিক আছে। প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, আমি চাইলে প্রাইমারি টেক্সট আরো বানাইতে পারি, টেক্সট বাড়াইতে পারি। এইটা হচ্ছে হেডলাইন, মানে এই কোনটা কোন জায়গায় কাজ করে, হ্যাঁ, আর এইটা হচ্ছে ডেসক্রিপশন। এইগুলো কিন্তু একটু বোঝা জরুরি, এবং এইটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ আমার অ্যাডে কি শো করবে, আমার অ্যাডে শো করবে হচ্ছে ধরেন অবশ্যই যেহেতু আমি অ্যাওয়ারনেস করতেছি লার্ন মোর বাটনই থাকবে, এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে, কারণ মানুষ আরো বিস্তারিত জানার জন্য লার্ন মোরে ক্লিক করবে, কারণ আমি মানুষকে জানাচ্ছি কোনো কিছু বিক্রি করতেছি না, আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে এখন দেখেন প্রাইমারি টেক্সটটা কোথায় শো করে দেখছেন,
এই জিনিসটা বোঝাচ্ছি, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। তার মানে এইখানে আপনার কি টাইপের টেক্সটটাকে অ্যাড করতে হবে প্রাইমারি টেক্সটে, অনেক পাওয়ারফুল একটা টেক্সট অ্যাড করতে হবে প্রাইমারি টেক্সটে, যাতে করে এক লাইনের ভিতরে, কারণ মানুষ কিন্তু অনেক বড় আর্টিকেল পড়বে না, সুতরাং আপনাকে এইখানে 1 থেকে 1.5 লাইনের মতন শো করবে আপনার অ্যাডে। ওই 1-1.5 লাইন বা 2 লাইন আপনাকে খুব অ্যাট্রাক্ট করে তৈরি করতে হবে। ডেসক্রিপশন কোনটা? ডেসক্রিপশন হচ্ছে এই প্রাইমারি টেক্সটের পরে যেটা শো করে। এইখানে আমি ধরেন এইখানে হচ্ছে আমি এই হেডলাইনটাকে কপি করে বারবার দিয়ে দিচ্ছি। এখন এইখানে কি টাইপের টেক্সট দিতে হবে, ধরেন এইভাবে আছে, আমি কয়েকবার দিয়ে দিলাম। এইখানে একটু খেয়াল করে দেখবেন প্রাইমারি টেক্সট, সরি হেডলাইনে চলে গেছে এটা। এই যে হেডলাইন হেডলাইন হেডলাইন, তার মানে 1 2 3, তার মানে সুতরাং বোঝা যায় যে এই পর্যন্ত এইখানে হচ্ছে আপনার 5টা হেডলাইন অ্যাড করা যায়। এবার হচ্ছে প্রাইমারি টেক্সটটাকে আমি একটু কপি করে দেখি কতগুলো সে সাপোর্ট করে, ঠিক আছে, কতগুলো টেক্সট সে সাপোর্ট করে। হ্যাঁ, তো আমি এখানে বেশ কয়েকবার প্রাইমারি টেক্সট তো মোটামুটি দেখা যায় যে সে 2 থেকে 2.5 লাইনের মতন একটা সাপোর্ট করে এইখানে, ঠিক আছে এইখানে। তার মানে আমাকে এরকমের 2-2.5 লাইনের ভিতরে একটা প্রাইমারি টেক্সট তৈরি করতে হবে, যেখানে ডেসক্রিপশনের ভিতরে আমি যে ডিটেইলসটা লিখবো সেজন্য প্রাইমারি টেক্সটটা দেখে ডেসক্রিপশনটা পড়ে এইখানে মোর ভিউ বা সি মোর লেখার পরে কিন্তু ডেসক্রিপশনটা দেখতে পারবে, ডেসক্রিপশনটা কিন্তু শো করে না। সো প্রথমটা হচ্ছে প্রাইমারি টেক্সট এবং হচ্ছে হেডলাইনটা শো করে এই যে লার্ন কল টু অ্যাকশন বাটনের বাম পাশে, আর ডেসক্রিপশনটা শো করে প্রাইমারি টেক্সটের পরে, যেটা সি মোরে ক্লিক করে দেখতে হয়। তাহলে মানুষকে প্রাইমারি টেক্সট থেকে অ্যাট্রাক্ট করতে হবে ডেসক্রিপশন পড়ানোর জন্য, আর বাকিটা ডিপেন্ড করবে তো আপনার এই সব মিলেই কিন্তু আপনার কন্টেন্ট। আশা করি এই বিষয়গুলো বুঝছেন। এখান থেকে আপনার লার্ন মোর বাটন যা যা আছে, এরপরে হচ্ছে ক্রিয়েটিভ টেস্টিং, এখান থেকে দরকার নাই এটা, যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা হবে না। ল্যাঙ্গুয়েজ আমাদের কোনো ট্র্যাকিং নাই, কারণ আমাদের ওয়েবসাইট নেই, ট্র্যাকিং নাই। দেন কাজ শেষ। এবার আমি জাস্ট যখন পাবলিশ করে দিব, এখন পাবলিশ করে দিলে পাবলিশ হবে না। কেন হবে না? পাবলিশ করে দিলেই পাবলিশ হবে না, তার রিজনটা কি, কেন হবে না? একটু ওয়েট করে দেখাই। আমার এইখানে কিছু এরর আছে, সামটাইমস নট পাবলিশড, কিছু এরর আছে। দেখেন মজার ব্যাপারটা, আমি কিন্তু এটা পাবলিশ করার আগে দেখাইতে পারতাম। এখন দেখেন এখানে আমার বলতেছে কি, আমার বলতেছে যে নিউ নেসেসারি অ্যাওয়ারনেস, ওই মেসেজের অ্যাওয়ারনেস প্লিজ অটোমেটিক্যালি ইয়োর অ্যাকাউন্ট ডিউ টু রিসেন্ট অ্যাক্টিভিটি। এখানে কিছু এরর দেখাইছে, এই এররগুলোকে আমার ফিক্স করতে হবে। কি এররটা আসছে, আমার সেই এররটাকে বের করতে হবে। আমার অ্যাডের ভিতরে কিছু এরর আছে, ক্যাম্পেইন এরর নয়, অ্যাড সেট এরর নয়। সো অ্যাডের ভিতরে কি এরর আছে সেই এররগুলো আমি একটু দেখি। ওকে, আমি একটু রিলোড দেই। এখন দেখেন আমি কিন্তু অ্যাডে চলে আসছি। এখন অ্যাডে হচ্ছে আমার এরর শো করতেছে, এত ডিলিট করো কেন, একটু আসো। আচ্ছা আসছে, অ্যাড প্রিভিউ 11 প্লেসমেন্ট, সিমোর ভ্যারিয়েশন। আচ্ছা একটু ব্যাকে যাই, ব্যাকে যাই, সেটা কেটে দেই। ট্যাব অ্যাডভান্টেজ প্রিভিউ, হঠাৎ করে এরকম আর আসলে কেন? নেটওয়ার্ক একটু স্লো হয়ে গেছে হঠাৎ করে। আপনারা কি আছেন?